ওকে, থ্যাংক ইউ প্রফেসর ডক্টর বাসিত। অত্যন্ত চমৎকারভাবে আজকে হাউ টু রাইট ম্যানুস্ক্রিপ্ট থেকে শুরু করে সেটা কোথায় পাবলিশড হবে, সেটার এথিক্যাল ভিউ পয়েন্ট গুলো কিরকম হওয়া উচিত, আমাদের অনেক বিষয় হয়তোবা আমরা করি না, মনোযোগ দেই না, কিন্তু এই বিষয়গুলো যে মনোযোগ আকর্ষণের একটা অনস্বীকার্য বিষয়, সে ব্যাপারে ডক্টর বাসিতের উপস্থাপনাটা আমার মনে হয় রিসার্চার্স, আর্লি ক্যারিয়ার সায়েন্টিস্ট সকলের জন্য অত্যন্ত উপযোগী হবে। তো এই পর্যায়ে আমরা আমাদের আজকের ওয়েবিনারের প্রথম পর্ব সমাপ্ত হওয়ার পরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বটাকে আমরা ভাগ করছি মোটামুটি দুটো ভাগে। ভাগগুলো হচ্ছে এরকম: প্রথম ভাগে আমরা আমাদের সম্মানিত যারা প্যানেলিস্ট আছেন তাদের কাছ থেকে আজকের এই প্রেজেন্টেশনের ব্যাপারে তাদের মূল্যবান মতামত শুনবো, এবং তার দ্বিতীয় ভাগে আমরা ওপেন ডিসকাশন ফোরামে চলে যাব। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 108 পার্টিসিপেন্টস জয়েন করেছেন। এই 108 জন পার্টিসিপেন্টস তাদের চ্যাট বক্সে যে মতামতগুলো দিয়েছেন সেখান থেকে আমাদের যে মডারেটর টিম আছে সেটা সংগ্রহ করে আমাদের একটু তুলে ধরবেন। তো প্রথম পর্যায়ে আমি আহ্বান করতে চাই প্রফেসর জেবা ইসলাম সিরাজ, one of the eminent researchers here in Bangladesh, এবং আমাদের আজকের অধিবেশনের একজন সম্মানিত প্যানেলিস্ট। ম্যাডামের সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া টু দ্য গ্রেটার অডিয়েন্স আমি ছোট্টভাবে দু চারটি কথা বলতে চাই। Dr. Zeba Siraj is a Bangladeshi scientist well known for her research in developing salt-tolerant rice varieties suitable for growth in the coastal areas of Bangladesh. She is a professor of biochemistry and molecular biology at University of Dhaka, এবং বর্তমানে উনি ডিপার্টমেন্টাল চেয়ার। উনি সি ব্লাস বলে একটি সেন্টার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেন্টার ফর বায়োইনফরমেটিক রিসার্চ এবং লার্নিং অ্যান্ড টিউটোরিয়ালস এর উনি একজন বর্তমান ডিরেক্টর। আমরা আর কথা না বাড়িয়ে প্রফেসর জেবা সিরাজ ওনাকে আহ্বান করছি প্যানেল ডিসকাশন হিসেবে ওনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। ওভার টু প্রফেসর জেবা সিরাজ, ম্যাডাম প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি সরি, আমাকে একটু বের হতে হয়েছিল ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে তো আমরা টেস্ট করছি, সেটার আবার একটা এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছিল, সো সেজন্য আমি মাস্ক পরে আছি। আমি এখন অবশ্য গাড়িতে। তো যাই হোক, আমি আশা করি আপনারা আমার কথাটা শুনতে পাচ্ছেন। জি ম্যাডাম, পাচ্ছি। আচ্ছা, ওকে, ফাইন। তো ডক্টর বাসেতের লেকচার খুবই ভালো লাগলো। তো খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং অনেকগুলা উনি ওনার অভিজ্ঞতা থেকে যেগুলো বলেছেন যে ভেরি ইম্পর্টেন্ট, তো আমার কাছে অত্যন্ত আসলে ভালো লেগেছে। তো আমি আরো কিছু মানে আরো এক্সটেন্ড করতে চাই এটা। তো সেটা হচ্ছে কি যে মানে স্ট্যাটিস্টিক্যাল যে পয়েন্ট অফ ভিউটা, আমি অবশ্য এটা খেয়াল করি নাই যে উনি এটা দেখিয়েছেন কিনা। তো যেটা হয়েছে যে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট প্রেজেন্ট করি, তো সেখানে মানে বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালে কিন্তু সবসময় একটা ভ্যারিয়েবিলিটি থাকবে। তো যেমন ফর এক্সাম্পল, আমি তো সল্ট টলারেন্স নিয়ে কাজ করি, যেগুলো টলারেন্ট প্লান্ট সেগুলোও কিন্তু হয়তো 90% সার্ভাইভ করে, আর যেগুলো সেন্সিটিভ প্লান্ট সেগুলো হয়তো 90% মরে যায়। তাহলে সেই 10%টা কিভাবে সার্ভাইভ করলো? হ্যাঁ, আর অন্যদিকে ওই 10% যেটা টলারেন্ট সেটা সার্ভাইভ করলো কিভাবে, মানে মরে গেল কেন টলারেন্টের ক্ষেত্রে? তো এই ধরনের ভ্যারিয়েবিলিটি আমরা বায়োলজিতে সবসময় ফেস করি। তো এখন কথার কথা, আমি এই রেজাল্ট যদি আমি দেখাতে চাই, তো আমি সেন্সিটিভ ধরেন আমার একটা ট্রান্সজেনিক প্লান্ট আছে আর আমি ক্লেম করছি যে এটা টলারেন্ট। হ্যাঁ, তো এখন যে 10% বেঁচে আছে সেগুলা দিয়ে যদি আমি একটা ছবি তুলে দেখিয়ে দিই যে ওকে আমার ট্রান্সজেনিক প্লান্টটা টলারেন্ট, তাহলে কিন্তু হবে না। তো সেই কারণে স্ট্যাটিস্টিক্যাল যে এইটা ভিউ পয়েন্টটা, সো ইউ অলওয়েজ হ্যাভ টু শো আ রিপ্রেজেন্টেটিভ প্লান্ট। এবং অবশ্যই রিপ্রেজেন্টেটিভ প্লান্টের মধ্যে আমরা ভালোটাই দেখাই, সেটাও ঠিক আছে, কিন্তু যখন আমরা ডেটাটা কালেক্ট করব তখন কিন্তু আমরা আউটলায়ার্স কে বাদ দিয়ে এবং আমার সেই তিনটা অ্যাভারেজ যেটা স্ট্যাটিস্টিক্যাল যে প্রিন্সিপাল এবং র্যান্ডমাইজেশনটা যে কতটা ইম্পর্টেন্ট এটা আমি মানে বলে বোঝাতে পারবো না। ইভেন আমার এখন গ্রিন হাউসে একটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা গ্রিন হাউস হয়েছে, আমার একটা গ্রিন হাউস এক্সপেরিমেন্ট চলছে। ইভেন উইদিন আ গ্রিন হাউস এক রো থেকে আরেক রো এর যে ডিফারেন্সেস গুলো দেখা যায়, ইটস নট মানে দেখতে হবে টু বিলিভ ইট না। তো সেই কারণে আমাদেরকে নট অনলি আমাদেরকে বায়োলজিক্যাল রেপ্লিকেট তো করতেই হয়, আমাদেরকে কিন্তু এক্সপেরিমেন্টাল রেপ্লিকেটও করতে হয়।
সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এইটার উপরে ভিত্তি করে যে আমি তো চাই যে ওকে আমার যেই জাস্ট পেপার পাবলিশ করার জন্য না, আমার যে জিনিসটা ভালো সেটা সত্যি ভালো, তো সেটার জন্য কিন্তু অনেকবার মাল্টিপল টেস্ট করতে হয়, এবং ওয়ান্স আই এম অ্যাবসলিউটলি শিওর অ্যাবাউট দ্য ডেটা, সো যেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু রিপিট, এবং 3বার যখন দেখবে যে না ওকে এটা টলারেন্ট, হ্যাঁ এটা এটা টলারেন্ট, তখন আমি এটাকে অ্যাকসেপ্ট করব। তো এই স্ট্যান্ডার্ডটা না মেনটেন করলে তাহলে যেটা হয়, তো আমি যেটা দেখেছি যে যেটা হয় যে পরে হয়তো কেউ আমার কাজ রিপিট করতে চাইলো, দেখলো যে রিপিট হচ্ছে না, তখন কিন্তু আমার রেপুটেশন নষ্ট হবে। সো সেই কারণে আমি বলি কি যে ইউ হ্যাভ টু বি অ্যাবসলিউটলি শিওর। ইভেন ধরেন আপনারা ট্রান্সক্রিপ্টোম করছেন বা ট্রান্সক্রিপ্ট অ্যানালিসিস করছেন, আরটিপিসিআর করছেন, সেখানেও কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে অ্যাটলিস্ট 2 or 3 টাইমস একই ধরনের তোমার ট্রান্সক্রিপ্ট এক্সপ্রেশন আসলে সেটাকে তুমি ধরবে যে ওকে দিস ইজ অ্যাকিউরেট। একবার করলে কিন্তু ইটস নট ইনাফ। তো এই জিনিসগুলো আসলে আমি খুবই করব। আর ডক্টর বাসের যেগুলো বললেন যে নাম শুধুমাত্র পেপারে থাকবে যারা কিন্তু মানে মেন্টাল ইনপুট দিয়েছেন, হ্যাঁ। আবার এখানেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে যে অনেকে ছোটখাটো একটা কাজ করে দেয়, অফার করে যে ওকে আমি কাজ করি জাস্ট একটা নাম ঢুকিয়ে দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে যে যদি কেউ এটা সিনিয়র সায়েন্টিস্ট হয়, উনি যদি একটা গুরুত্বপূর্ণ কাজ করেন তাহলে ইউ মে কনসিডার, কিন্তু যারা জুনিয়র লেভেলে আছে, নট যে আমি ওনাদের কাজেরকে আমি কিছু কম দেখছি, কিন্তু যদি শুধু উদ্দেশ্য হয় যে ঠিক আছে আমি অমুক গ্রুপের একটু একটু কাজ করে দিই তাহলে তো আমার একটা পেপার হয়ে গেল, if that is to avoid actually doing work, হ্যাঁ। এখন যারা একাডেমিক ক্যারিয়ারের মধ্যে আছেন তাদের তো they have to become scientists themselves, এবং যত বেশি কাজ করবেন তত কিন্তু সায়েন্টিস্টের অভিজ্ঞতাটা হবে, রাইট। আপনি যত বেশি এক্সপেরিমেন্ট করবেন তত আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন, ওকে এই এক্সপেরিমেন্টটা আমার ভালো হয়েছে আর এই এক্সপেরিমেন্টটা আমার ভালো হয়নি, আমার আবার রিপিট করতে হবে। তো কথা হচ্ছে কিন্তু যদি আমি কাজই না করি তাহলে কিন্তু আমি দেখি আজকালকার স্পেশালি ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে কিছু একটা প্রবণতা আছে যে ওকে বড় একটা গ্রুপ একটা কাজ করছে, ওকে আমি ছোট একটা কাজ করে দিলাম, আমার পাবলিকেশন হয়ে গেল, আমার প্রমোশনের জন্য লাগবে। আবার আরেকটা প্রবণতা দেখি আজকাল যে একদম জুনিয়র সায়েন্টিস্টরা রিভিউ পেপার লিখছেন। রিভিউ পেপার কখন মানুষ লেখে? রিভিউ পেপার লেখে যখন সাফিসিয়েন্ট অভিজ্ঞতা হয়েছে মানুষের একটা সাবজেক্টের প্রতি, তখন সে মানুষ রিভিউ পেপার লিখতে পারে। কিন্তু আমাদের ইয়াং সায়েন্টিস্টরা নিজেরাই মানে অন্যান্য পেপার টেপার দেখে ওনারা একটা রিভিউ লিখে এখন রিভিউ পাবলিশ করে ফেলছেন, এবং আনফরচুনেটলি এরকম অনেক জার্নাল আছে যেরকম এই ধরনের রিভিউ পেপার পাবলিশ করে ফেলছে। তো এখন পাবলিকেশনটাও একটা কাইন্ড অফ একটা বিজনেস হয়ে গেছে। সো এটা খুবই সাবধানে থাকতে হবে। আর হচ্ছে যে প্রেডেটরি জার্নালের লিস্ট আছে সেগুলো দেখতে হবে। বুঝাই যায় আসলে প্রেডেটরি জার্নাল যে দেখবে যে 2 সপ্তাহ মধ্যে পেপার অ্যাকসেপ্ট করে নিচ্ছে, একটা চার্জ দিচ্ছে। তো এরকম করে যদি ওরা অনেক পেপার পাবলিশ করে তাহলে কিন্তু তারা দে আর ইন বিজনেস। সো এই ধরনের অনেক জার্নাল, এটা আমাদেরকে একটু সাবধানে দেখতে হবে। এখন মানে হাউ টু ডিস্টিংগুইশ, আমি জানি না ডক্টর বাসেদ এটা বলেছেন কিনা, যে হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন predatory journals and like proper journals, হ্যাঁ। তো proper journals কিন্তু মানে রিভিউ প্রসেসটা এত রিগারাস হয় এবং আলটিমেটলি রিভিউ পেপার প্রসেসের পরে দেখা যাচ্ছে যে পেপারটা অনেকখানি ইমপ্রুভ করে গেছে। তো আমি চেষ্টা করি যে আমাদেরও যে লোকাল জার্নাল গুলো আছেন, সেটাও আরেকটা পয়েন্ট আমার খুব মজা মানে কাইন্ড অফ মজার অভিজ্ঞতা, যে যেহেতু আমার পেপার বাইরে যখন জার্নালে আমি পাবলিশ করি তারা এত রিগারাস রিভিউ প্রসেসের মধ্যে যায়, অনেক সময় এক একটা পেপার পাবলিশ করতে 2-3 বছর পর্যন্ত কিন্তু লেগে যায়। বারবার ওনারা ফেরত দিচ্ছেন, আবার আমরা ঠিক করছি, হয়তো আরেকটু কিছু এক্সপেরিমেন্ট করছি। তো এরকম এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটা পেপার 2-3 বছর লেগে যাচ্ছে পাবলিশ করতে। তো এখন আমরা কিছু লোকাল জার্নালে, আমাকে এডিটোরিয়াল বোর্ডের প্যানেলে আছি, তো আমি কিন্তু চেষ্টা করি যে তাদের যারা এক্সপেরিমেন্ট দিয়েছে সেটাকে একটু ইমপ্রুভ করতে। পুরোপুরি তো আমরা পারি না, বিকজ আমরা জানি যে আমাদের এখানে অনেক মানে ইনফ্রাস্ট্রাকচারাল উইকনেস আছে, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি। কিন্তু যারা অথার তারা কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করেন না। সো এই আমাদেরকে কিন্তু এখান থেকে
আমাদের লোকাল জার্নালের স্ট্যান্ডার্ড আমাদেরকে বাড়াতে হলে আমাদেরকে কিন্তু এটা সচেতন হতে হবে যে বাইরে বিদেশে যে রিভিউ প্রসেসটা যে রিগারাস, অতটা রিগারাস না হলেও কিন্তু ওই প্রিন্সিপাল গুলো আমরা ফলো করব, যে আমার লজিক্যাল হতে হবে, আমি কি আমার একটা স্টোরি থাকতে হবে, সে যত ছোট স্টোরি হোক না কেন, আমার কনক্লুশনস গুলো লজিক্যাল হতে হবে, আমার ইন্ট্রোডাকশনে আমি এর আগে যে কাজ হয়েছে সেগুলাকে আমি তুলে ধরে আমার প্রজেক্ট আমার টপিকটাকে আমি আনবো। কিন্তু বেশিরভাগ লোকাল জার্নালে যারা লেখেন তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোডাকশনও লেখেন না, অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাশনও লেখেন না, এবং সব থেকে মজা হচ্ছে যে যারা কাজ করেছে, ধরেন ওদের সিমিলার কাজ করেছে, ওনারা কিন্তু ওই কাজটা বাদ দিয়ে বাকিটা লিখে দেন। তো সেটা হলে তো হয় না। অবশ্য বিদেশেও কিছু কিছু জার্নালে সেটা করে, হ্যাঁ, যে যারা একদম ক্লোজলি রিলেটেড কাজ করছেন সেটাকে কোট করে না, নিজেরটা দেখায়। কিছু কিছু জার্নালে বাইরেও আমি দেখেছি। প্র্যাকটিসটা খুব এইটুকুই আসলো। আমি কি পুরাটা শুনতে পেরেছেন সবাই? জি জি ম্যাডাম, শোনা গেছে। আচ্ছা, তো মানে আমি এইটুকুই বলতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপা। আমার মনে হয় যারা পার্টিসিপেন্টস আজকে এখানে, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, যারা পার্টিসিপেন্টস আজকে এখানে 104 জন আমি দেখতে পাচ্ছি আছেন, তারা বুঝতে পারছেন যে একজন বিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে যে রিসার্চ পাবলিকেশনের জন্য এথিক্স, বিহেভিয়ার এগুলো কতখানি গুরুত্বপূর্ণ, এবং তারা শিওরলি একটা টাচ পেয়ে গেছেন। আপার কথায় খুব চমৎকার ভাবে ফুটে এসছে যে রিসার্চের রিপ্রোডিউসিবিলিটি কতটা গুরুত্বপূর্ণ, এবং এই রিপ্রোডিউসিবিলিটি শুধু এখনকার জন্য না, ভবিষ্যতের জন্য যদি সেই কাজটিকে যদি আবার করা যায়, তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনপুট গুলো, স্ট্যাটিস্টিক্যাল কারেকশন গুলো এখানে যথেষ্টভাবে প্র্যাকটিস করা দরকার। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসছে যে লোকাল জার্নাল স্ট্যান্ডার্ড বাড়ানো। এটা অত্যন্ত সত্য কথা যে গ্লোবাল ম্যাপে বাংলাদেশের অবস্থানকে সায়েন্টিফিক দর্পণে উঠিয়ে আনতে হলে আমাদের লোকাল জার্নাল স্ট্যান্ডার্ডকে বাড়াতে হবে, এবং সেই বৃদ্ধি করার জন্য যে কতগুলো স্টেট আছে সেটা রিভার্স রিভিউ প্রসেস, এই বিষয়গুলো আমাদেরকে এখানেও ট্রান্সলেট করতে হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় প্যানেলিস্টের কাছে চলে যাই। আমাদের এই পর্যায়ে দ্বিতীয় প্যানেলিস্ট হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালেহ নাকিব। নাকিব স্যার কি আছেন? আচ্ছা, প্রফেসর সালেহ নাকিব উনি আছেন। উনার সম্পর্কে আমার দুটো কথা না বললেই নয়। এক সেকেন্ড। Yes, Professor Saleh Hassan Nakib. Professor Saleh Hassan Nakib is currently working as professor in physics at Department of Physics, University of Rajshahi, Bangladesh. He earned his PhD in physics from University of Cambridge, United Kingdom. His main area of interest focuses on condensed matter physics, magnetic properties of cuprates, isotope effect in superconductors, high TC superconductivity, band structure calculations, ab initio calculations, pseudo gap in cuprates, max phases. Unar diversity of experience and research area, and he had been a mentor of teaching and research, very popular among scientists, early career researchers and scientists. আমি এখন ডক্টর সালেহ নাকিব ওনাকে আহ্বান জানাচ্ছি আজকের লেকচারের উপর ওনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। ওভার টু প্রফেসর নাকিব স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম মঞ্জুর ভাই, এবং আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। আমরা আসলে খুব চমৎকার একটা টক এনজয় করছিলাম। আমি প্রফেসর বাসিতকে ধন্যবাদ দিতে চাই ফর হিজ বিউটিফুল প্রেজেন্টেশন। আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? জি, আচ্ছা। তো প্রফেসর বাসিত আসলে অনেকটাই কভার করেছেন, কিন্তু আসলে ইস্যুটা এত ব্রড বেস যে 80 ঘন্টায় সমস্ত অ্যাসপেক্ট আসলে কভার করা খুব কঠিন। তারপরে উনি সমস্ত কোড যে জায়গাগুলো ছিল সেগুলো টাচ করেছেন। আমি পুরোটা শুনেছি। কয়েকটা পয়েন্টে আমি একটু এলাবোরেট করতে চাই। আমি একটু শুরু করি। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে উই শুড ডিগ এ বিট ডিপার।
ব্যাপারটা হচ্ছে এইরকম, আজকে আমরা যারা পার্টিসিপেন্ট আছি তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আজকের যে প্রেজেন্টেশন ওয়েবিনার এটার উদ্দেশ্যটা কি, তো প্রবাবলি একটা খুব রেডি উত্তর আসতে পারে এরকম যে এটার উদ্দেশ্য হচ্ছে কি করে এথিক্যালি ভালো জার্নালে পেপার পাবলিশ করা। ভেরি সিম্পল অ্যান্সার, যে আমরা 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 এথিক্যালি গ্রাউন্ড এটাকে গুরুত্ব দেব এবং একই সাথে ভালো জার্নালে আমরা পেপার পাবলিশ করব। কিন্তু কতগুলো জিনিস আছে যে সেটা হচ্ছে যে একটা ভালো জার্নালে এথিক্যাল স্ট্যান্ডার্ড বজায় রেখে পেপার পাবলিশ করা ইটস কাইন্ড অফ মেকানিক্যাল। এই কাজটা একটা মেকানিক্যাল কাজ, যাদের এসব ব্যাপারে অভিজ্ঞতা আছে তারা জানেন যে এটা কি করে করতে হয়, হোয়াট আর দ্য প্রসিডিউরস এন্ড সো অন। এইটি এবং একজন ভালো রিসার্চার হওয়ার ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। যারা ভালো জার্নালে পেপার পাবলিশ করেন, আই ক্যান গিভ মেনি এক্সাম্পলস, তারা প্রত্যেকেই যে ভালো রিসার্চার ইভেন ইফ দে আর এথিক্যাল, এই কথাটা বলা কিন্তু কঠিন, কারণ ভালো রিসার্চ ইজ সামথিং ডিফারেন্ট। এবং এর চেয়ে আর এক ধাপ যদি আপনি পিছনে চলে যান, তাহলে আসল উদ্দেশ্যটাই কি। আজকে যেহেতু বিজ্ঞান নিয়েই বেশি কথা বলা হয়েছে, তাহলে আমি বিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, আসল উদ্দেশ্যটা হচ্ছে টু গেইন এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স। আপনি যে কাজটি করছেন সেই কাজটি সম্পর্কে ভালো করে জানা এবং বোঝা। এই যে আপনি যে কাজটি করছেন সেটা সম্পর্কে যদি ভালো করে জানেন এবং বোঝেন, এটা যদি বটম লাইন হয়, তাহলে এরপরে ইউ ক্যান বিকাম এ গুড রিসার্চার ভেরি ইজিলি। ওয়ান্স ইউ আর এ ভেরি গুড রিসার্চার, it becomes easy to publish papers maintaining the ethical standards in good journals. আসলে তাহলে ফোকাসটা বেশি যেখানে আসা উচিত ছিল, বিশেষ করে আমাদের দেশের মতো দেশে আমি যেটা খুব ফিল করি সেটা হলো বিজ্ঞানটাকে বা আপনার ফিল্ড অফ স্টাডি যেটা, সেইটাকে খুব ভালো করে বোঝা। এইটা যখন আপনি রপ্ত করবেন, দেন অন্যান্য কাজগুলো সহজ হয়ে যায়। এবং আমি আসলে যে পয়েন্টটা মেক করছি যে আসলে যখন আমাদের তরুণ গবেষক যারা আসেন তাদের অভিজ্ঞতা বাড়বে, তারা দেখবেন যে খুব ভালো করে না বুঝেও কিন্তু পাবলিশ করা যায়, খুব ভালো করে না বুঝেও কিন্তু যেটাকে আমরা বলি কোট আনকোট রিসার্চ, ইউ ক্যান ডু দ্যাট। কিন্তু প্রপার আন্ডারস্ট্যান্ডিং শুড বি দ্য মেইন গোল, যে আমি কত ভালো করে বুঝি, আমি কত সুন্দর করে ব্যাখ্যা করতে পারি, আমি বিষয়ের কতটুকু গভীরে ঢুকতে পারছি। তো এইটা একটা পয়েন্ট। আমি বলবো যে এই যারা তরুণ গবেষক তারা এই দিকটাতে খেয়াল রাখবেন যে আমি বছরে কতগুলো পেপার করলাম, যে পেপারগুলো আমি করছি সেই সমস্ত জার্নালে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, এগুলো তো ইম্পর্টেন্ট বটেই আপনার প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার বিষয়টি কতটুকু ভালো করে বোঝেন এবং জানেন। সো আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের প্রচুর এমফাসিস দেওয়া উচিত, কারণ আমি এটার ব্যত্যয় সবসময় দেখতে পাই, বিশেষ করে কনফারেন্স এবং বিভিন্ন জায়গায় যখন আমি যাই। আরেকটা ব্যাপার আছে যে আমরা যখন এক্সপেরিমেন্ট করি, আমি কয়েকদিন আগে একটা বই পড়ছিলাম, সেখানে খুব একটা মজার কথা আছে যে আমরা এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টালের রেজাল্ট এগুলো আমরা কি করি, এগুলো আমরা সামারাইজ করি, সেগুলো যে ফাইন্ডিং সেগুলো আমরা লিখে টিখে একটা জার্নালে পাঠাই, এন্ড ইফ ইট ইজ গুড এনাফ এটা পাবলিশ হয় আর কি। কিন্তু এক্সপেরিমেন্টের উদ্দেশ্য কিন্তু একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আপনার একটা হাইপোথিসিস আছে, কাইন্ড অফ একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আছে। আপনি যদি আপনার এক্সপেরিমেন্টের উদ্দেশ্য যদি সবসময় সেই হাইপোথিসিস এবং যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটার ভ্যালিডেশন হয়, তাহলে আপনি যেটা করেন সেটার নামই কিন্তু এক্সপেরিমেন্ট। কিন্তু মজার জিনিস হচ্ছে যে আপনি যদি ইফ ইউ ফাইন্ড কন্ট্রাডিকশন, দেন ইট বিকামস ডিসকভারি। এই পয়েন্টটা কিন্তু খুব মজার, যে আপনি সবসময় ভ্যালিডেশনের দিকে নজর দেবেন না। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড রিসার্চার, আপনার টাস্ক কিন্তু আসলে সবসময় ভ্যালিডেশন ফোকাস করা নয়। Sometimes contradictions are more important than validation of a hypothesis. তো এটা আরেকটা জিনিস আমি বলবো যে এটা আমাদের কোথায় একটু স্মরণ রাখা উচিত। বহু কথা আছে এর মধ্যে, প্রফেসর বাসিত খুব সুন্দর করে অথরদের কন্ট্রিবিউশন এবং অথরের যে অর্ডার আমরা পেপারে দিই সেগুলো সম্পর্কে অনেক কথা বলেছেন। এখানে আমি জাস্ট দু একটা জিনিস একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে প্যানেলে প্রফেসর আব্দুল্লাহ সামস বিন তারিকও আছেন, উনি বলতে পারবেন দেয়ার সার্টেন ডিসিপ্লিন আমাদের বিজ্ঞানে যেখানে অথর লিস্টটা হয় আসলে অ্যালফাবেটিক্যালি। আপনার নাম যদি, আপনার সারনেম যদি এ দিয়ে শুরু হয়, হোয়াট এভার বি ইওর কন্ট্রিবিউশন, ইউ উইল কাম ফার্স্ট। তো এই জিনিসগুলো কিন্তু আছে বিভিন্ন ডিসিপ্লিনে, অথর লিস্টে নাম আসার কিছু নিয়ম কানুন আছে।
এই যে নিয়ম কানুন, সেখানে অথরের ক্রেডিটটাকে কিভাবে আমরা মূল্যায়ন করব যদি অ্যালফাবেটিক্যাল হয়? হাউ ডু ইউ নো যে কে কি করলো না করলো? এইটার জন্য এখন দেখবেন আপনারা যে রিসেন্ট জার্নালগুলোতে একেবারে কম্পালসারি করে দিয়েছে যে ওই ক্রেডিট অথর স্টেটমেন্ট একটা দিতে হয়। তার মানে আপনি যখন সাবমিট করবেন তখন আপনাকে ওই অথর যারা আছেন তাদের নামের সাথে সাথে বলতে হবে যে কে কোন জায়গাতে কন্ট্রিবিউট করেছে, কে ম্যানস্ক্রিপ্ট লিখেছে, কে অ্যানালিসিসের ভিতরে ছিল, কে সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করেছে, কে এক্সপেরিমেন্ট ডিজাইন করেছে, এই সমস্ত কন্ট্রিবিউশন গুলো ওখানে বলে দিতে হয়। তো দিস ইজ দ্য গুড থিং, এবং এইটা প্র্যাকটিসটা আমাদের দেশে খুব বেশি করা দরকার, কারণ এই প্র্যাকটিসটা যদি আমরা ফেইথফুলি করি তাহলে ওই আনডিজার্ভিং যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আসলে অথর লিস্টে ওইভাবে ঢুকতে পারে না, যদি আমরা এটা ঠিকঠাক করি আর কি। আর এথিক্স এর একটা ব্রডার পার্সপেক্টিভ আছে, যেটা প্রফেসর বাসিত শুরুতে একটু বলেছেন। এথিক্স আসলে কি জিনিস? আমার পার্সোনালি আমি এথিক্স বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে সেট অফ মোরাল কোডস, যেটা একটা পার্টিকুলার ডিসিপ্লিন তার কি বলবো হেলদি ফাংশনের জন্য, স্বাস্থ্যকর তার কার্যক্রম পরিচালনা করার জন্য এই সেট অফ যে মোরাল কোড ওই পার্টিকুলার ডিসিপ্লিনের লোকজন ফলো করে। এবং এই এথিক্স যে শুধু সায়েন্টিফিক রাইটিং বা রিসার্চে আসে তা তো না, এই এথিক্স প্রত্যেকটা পেশার সাথে এই পার্টিকুলার সেট অফ এথিক্স আছে। টিচারের এথিক্স আছে, ডক্টরের এথিক্স আছে, লয়ারের এথিক্স আছে, পুলিশের এথিক্স আছে। আমরা এথিক্স নিয়ে এত বেশি কথা বলি কেন? আমরা এথিক্স নিয়ে এত বেশি কথা বলি এই জন্য যে এই এথিক্সটা কিন্তু একটা ব্রডার কালচারাল ব্যাকগ্রাউন্ডে এই এথিক্সটার চর্চা হয়। আপনি যদি এমন একটা সমাজে বাস করেন যেখানে এথিক্সের চর্চা দুর্বল, তাহলে এটা আশা করা খুব মানে যৌক্তিক হবে না যে সায়েন্টিফিক রিসার্চে অথবা অন্যান্য কোনো ফিল্ডের রিসার্চে এথিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা খুব স্ট্রং হবে। কারণ যে পুরো সোসাইটিতে যদি এথিক্সের চর্চা না থাকে তাহলে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো এথিক্সের চর্চা করাটা কঠিন। এই জিনিসটা আমাদের স্মরণ রাখা উচিত যে সোশ্যাল বিইং হিসাবে আমাদের কিন্তু এথিক্যাল চর্চার যে স্কোপ এইটাকে ব্রড করার জন্য আমাদের একটা কি বলবো দৃষ্টিভঙ্গি এবং একটা ভূমিকা থাকা উচিত। আর একটা কথা আমি বলবো, খুব বেশি সময় নেই, যে আমি এই কথাটা আজকাল প্রায়ই বলি এবং বলতে যে আসলে হয়তো কারো কারো বিরাগ ভাজনও হই আর কি, যে আমরা যখন এথিক্স নিয়ে কথা বলি, আমরা যখন রিসার্চ নিয়ে কথা বলি, পার্টিকুলারলি বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে ইট হ্যাজ বিকাম ভেরি সায়েন্স সেন্ট্রিক। কেন রিসার্চ এবং এথিক্যাল ইস্যুটা সায়েন্টিফিক রিসার্চের সাথেই যেন জড়ায় আসে। ইটস নট ট্রু। এবং এই ধরনের একটা কালচার দেশে তৈরি হয়েছে যেটা মোটেই স্বাস্থ্যকর কালচার না আর কি। আপনি যদি মনে করেন, আপনি যদি চিন্তা করেন, তাহলে সোশ্যাল সায়েন্স, আর্টস, বিজনেস, এগুলোতে এথিক্যাল ইস্যু সায়েন্টিফিক যে আমাদের যে জগৎ, তার তুলনায় এথিক্যাল ইস্যু মোটেই অগুরুত্বপূর্ণ না, বরং বাংলাদেশের মতো দেশে সোশ্যাল ইস্যুতে এথিক্যাল ইস্যু অসম্ভব বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এই জায়গা থেকে ন্যাশনাল ইয়াং একাডেমি অফ বাংলাদেশকে বলবো যে সামহাউ এটা যেন ওই সায়েন্স হেভি প্রচন্ড ভাবে না হয়ে যায়। আমরা যেন জ্ঞান চর্চার যে অন্যান্য যে ডিসিপ্লিন গুলো আছে সেগুলোর দিকেও যেন আমাদের একটু নজর থাকে, এবং ভবিষ্যৎ কার্যক্রমে তাদেরকে কিভাবে একটু ইনভলভ করা যায় সেটা যেন আমরা একটু চিন্তা করি। তো এই জিনিসটা আমি এই জন্যই বললাম যে এই জিনিসটা আমি দেখছি যে কাইন্ড অফ নেগলেক্টেড ইন আওয়ার সোসাইটি আর কি। তো আইভরি টাওয়ার সিনড্রোম থাকা ভালো না, সবাইকে নিয়ে সবার এথিক্যাল ইয়েগুলো আমাদের অ্যাড্রেস করা উচিত, এবং প্রত্যেকটা ডিসিপ্লিনের জন্যই এথিক্যাল ইস্যুগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ। সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের এথিক্যাল ইস্যুগুলোর ভিতরে কিছু কোর ভ্যালু আছে যার ভিতরে কোনো পার্থক্য নেই, কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু পার্থক্য আছে। দে ডিল উইথ পিপল, উই ডিল উইথ ম্যাটেরিয়ালস। তো এখানে একটা মস্ত বড় পার্থক্য আছে। এটা বায়োলজিক্যাল সায়েন্সের জন্য এটা প্রযোজ্য, এটা মেডিকেল সায়েন্সের জন্য প্রযোজ্য। তো এই জিনিসগুলো একটা ব্রডার পার্সপেক্টিভে আমাদের ভিতরে নিয়ে আসা উচিত। তো আমার মনে হয় অনেক কথা বলে ফেলেছি, প্যানেলে আরো অনেকে আছেন যারা এগুলো অনেক ভালো বোঝেন। তো আমি মোরলেস এই কথাগুলো আসলে বলতে চাচ্ছিলাম। আর কখনো যদি কোনো মানে অডিয়েন্স থেকে যদি কোনো কোশ্চেন আসে, ইফ দ্য মডারেটর ফিলস, আইল বি হ্যাপি টু অ্যাড্রেস ইট। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ প্রফেসর নাকিব। আমাদের হাতে সময় কিন্তু খুব কম। আমি পরবর্তী আমাদের প্যানেলিস্টের কাছে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের এখানে খুব সংক্ষিপ্তভাবে 5 মিনিট হলে খুব ভালো হতো। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ শামস বিন তারিক, আমি ওনাকে আহ্বান করছি। শামস বিন তারিক
উনি আছেন প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিক্স রাজশাহী ইউনিভার্সিটি এবং পাবলিকেশন বাংলাদেশে পাবলিকেশন পিয়ার রিভিউ জার্নালস এবং এগুলোর পরিচিতির ব্যাপারে এগুলোর অনলাইন অ্যাক্সেস এভেইলেবিলিটির ব্যাপারে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের সহায়তা উনি যথেষ্ট কাজ করেছেন এবং সেই কাজের পরিপ্রেক্ষিতে ওনার কাজগুলো যথেষ্টভাবে প্রশংসিত হয়েছে। তো এই মুহূর্তে আমি ডক্টর তারিককে আহ্বান করছি আজকের প্রেজেন্টেশনের উপর মূল্যবান কিছু কথা 5 মিনিটের মতো বলার জন্য। প্রফেসর তারিক প্লিজ। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। আমি আসলে 5 মিনিটের কথা বলবো না, কারণ আমার মনে হয় যে আমাদের প্রশ্নের জন্য সময় দেওয়া উচিত। আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের যে দুজন অ্যাডভাইজার আছেন ওনাদের কমেন্ট শুনবো। আমি প্রফেসর বাসিতকে ধন্যবাদ দিতে চাই সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। আর যে কথাগুলো প্রফেসর সিরাজ এবং প্রফেসর নকিব বলেছেন অত্যন্ত মূল্যবান কথা, মানে খুব সুন্দরভাবে এই যে লিমিটেশন গুলোকে কমপ্লিমেন্ট করেছে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমি আর পার্সোনাল আর কোনো কমেন্ট করতে চাই না, বরং প্রশ্ন উত্তরের দিকে যাওয়ার জন্য আমি আমাদের সভাপতি সাহেবকে অনুরোধ করব। Really appreciating. Thank you, Professor Nakib, Professor Shams Tariq. Next panelist আমি আহ্বান করছি ডক্টর নোভা আহমেদ। ডক্টর নোভা আহমেদ উনি আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রফেসর। ডক্টর নোভা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, আপনাকে ফ্লোর দেওয়া হচ্ছে। ও, আমিও খুব সংক্ষেপে একটু করে বলতে পারি। আমি কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনের। আমাদের ডিসিপ্লিনে হয় যেটা ঠিক জার্নাল পাবলিকেশনের চেয়েও দেখা যায় কনফারেন্স পাবলিকেশনটাকে একটু গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে আমি যেখানে সিস্টেমস এর কাজ করছিলাম। এর কারণ হচ্ছে সিস্টেমস খুব দ্রুত বদলায়, মানে দেখা যায় যে সিস্টেমস এর জার্নাল পাবলিকেশনের সাইকেলে যেতে যেতেই তখন জিনিসটা বদলে যায়। তো ওইটার স্টাইলটা একটু ভিন্ন, যে ছোট ছোট জিনিস করে ছোট ছোট পরিবর্তনগুলা ছোট ছোট মানে খুব তাৎক্ষণিকভাবে আমাদের জিনিসগুলি টেস্ট করা, ওইখানে রিগোরটাতে আমরা অনেক গুরুত্ব দেই। কিন্তু আবার এখানেও এথিক্স এবং ওই অথরের কন্ট্রিবিউশন প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। কাজেই যদি কেউ থাকেন যে পরে এটা নিয়ে আরেকটু জানতে চান, আমার ইমেইল অ্যাড্রেস আছে, ওয়েবসাইটেও আছে, স্যারদের কাছেও আছে। আমি খুব খুশি হব পরে এটা নিয়ে বিস্তারিত কথা বলতে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নোভা আহমেদ। এই পর্যায়ে আমরা আমার মনে হয় সরাসরি ইসেদের কাছে চলে যাই, পার্টিসিপেন্টদের কাছে চলে যাই। পার্টিসিপেন্টসদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা তাদের কোয়ারিজ গুলো চ্যাট বক্সে রাখবেন এবং সেখান থেকে আমাদের মডারেটর ডক্টর সাবরিনা ইলিয়াস উনি অফার করবেন। তো কাজে এই সেশনটিকে আমি জয়েন্টলি মডারেট করার জন্য এনওয়াইএবির সেক্রেটারি সাবরিনাকে আমি আহ্বান করছি। থ্যাংক ইউ স্যার। আমরা অলরেডি কিছু কোশ্চেন পেয়ে গেছি। সো আমি প্রথমে মোহাম্মদ খালিদ হোসেন ওনাকে রিকোয়েস্ট করব ওনার মাইক্রোফোনটা উনি যেন আনমিউট করে ওনার কোশ্চেনটা আস্ক করেন। মোহাম্মদ খালিদ হোসেন। আসসালামু আলাইকুম স্যার and assalamu alaikum everyone. Actually I am from Japan now. Bangla English am দুটোতে বলতেছি। কোশ্চেন গুলো আমি স্যার আসলে ইংলিশে লিখেছি স্যার। So I have only 3 questions. So first question is, in many papers we see abstract and conclusion are almost same. Therefore I want to know very clearly what is the difference between abstract and conclusion, especially the structure of abstract or a conclusion of an original article. মানে abstract এবং conclusion এর যে আমরা দেখি যে প্রায় পেপারে প্রায় একই রকম লিখে ফেলেন আর কি, আমি অন্যজন বলতেছি আর কি। তো আসলে ডিফারেন্সটা কি, কন্টেন্টটা কি হবে বা স্ট্রাকচারটা কি হবে, দুটার মধ্যে ডিফারেন্সটা কি হতে পারে বা কোনো ডিফারেন্স আছে কিনা? ধন্যবাদ স্যার। প্রথম প্রশ্ন এটা। আপনার একসাথে সবগুলো প্রশ্ন করে ফেলে ভালো হতো, 1 2 3। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা এখন দেখতে পারি যে অলরেডি স্যার বাসির স্যার বলেছেন যে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস নামে একটা পার্ট থাকে, স্যার কিছু অ্যানসার দিয়েছেন। তারপর আমি এটা স্পেশালি জানতে চাচ্ছি যে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস এর স্ট্রাকচারটা কি হবে, আসলে কোন স্ট্রাকচার আছে কিনা বা কন্টেন্টটা কি হতে পারে, আর একটু ডিটেইলস বলা যায় কিনা। আর 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে আমরা নতুন একটা এলসিবিআর এর জার্নাল দেখতেছি যেটার নাম ডাটা ইন ব্রিফ। তো সেখানে অনেক সময় জার্নাল পাবলিশ হওয়ার সাথে সাথে বা যখন এটা অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে পর্যায়ে চলে যায়, হয়তো মাইনর রিভিউ, তখন হচ্ছে এডিটর স্পেশালি অফার করে যে ইউ ক্যান সাবমিট ইউর ডাটা ইফ ইউ থিঙ্ক টু পাবলিশ ইন ডাটা ইন ব্রিফ।
So after acceptance your paper, it will be automatically transferred to the data in brief. So data in brief আসলে আমরা কোন ধরনের ডাটা আমরা সাবমিট করব বা পাবলিশ করব, সেটা অরিজিনাল আর্টিকেলে দিচ্ছে না, সেটা সেখানে দিচ্ছে, এটা ইম্পর্টেন্সটা কি? আসলে ওই এটা ডাটা ইন ব্রিফে দেওয়ার ইম্পর্টেন্সটা আমি যদি সেটা ওপেন করে দিতে চাই, সেই ক্ষেত্রে এই ইম্পর্টেন্স কি বা আসলে দেওয়া উচিত কিনা, নাকি শুধু অরিজিনাল আর্টিকেলে সেটা আমি গ্রাফ বা ফিগারের মাধ্যমে সেটা রাখতে পারি? থ্যাংক ইউ ভেরি মাচ। দিস আর মাই 3 কোশ্চেনস। Okay, thank you, Mr. Khalid Hussain, right? Okay. Yes. Okay, Khalid Hussainin উত্তর দেওয়ার জন্য প্রফেসর ডক্টর বাসিত, আপনি কিছু বলুন। হ্যাঁ, আমি প্রথম কোশ্চেনটার আনসারটা আমি দেই, তারপরে শামস ভাই হয়তো সাপ্লিমেন্ট করতে পারবে আরো। ফার্স্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশনের মধ্যে যে ডিফারেন্সটা বলতেছেন, এটা আসলে এটা কমপ্লিটলি আলাদা। আসলে অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন সিমিলার হওয়া উচিত না। যদি আপনি কোনো জার্নালে দেখে থাকেন যে জার্নাল পেপারে যে অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন সিমিলার, এটা আসলে ওনারা ঠিক না বুঝিয়ে লিখেছেন আসলে। হ্যাঁ, খুবই অল্প পার্সেন্টেজ হয়তো সিমিলার থাকতে পারে, বাট এটা সিমিলার হওয়া উচিত না। অ্যাবস্ট্রাক্টে যেটা হয় যে আপনার ইনভেস্ট এইমস, অবজেক্টিভ এবং ব্রিফ মেথোডোলজি, এইটার উপর বেস করে পুরো কাজটার একটা সামারি, যে আপনার এটা পড়লেই জন্য পুরো পেপারটা সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে, রিডারের বলেন বা এডিটরের বলেন। সো এখানে স্কোপ, এইম, অবজেক্টিভ, মেথোডোলজি এবং সাথে কিছু মানে এন্ড সেন্টেন্স গুলোতে একটু প্রিন্সিপাল পার্টটা আর কি, যে মেইন কনটেক্সটটা এইটা আসে, এটা একটা ব্রিফ সামারি অফ ইয়ার হোল রিসার্চ। আর কনক্লুশনে যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার বেসড অন ইয়ার ফাইন্ডিংস, এভিডেন্স বেসড ফাইন্ডিংস, যেটা তার মেসেজটা কি, তার ইমপ্লিকেশনটা কি, এবং টু সাম এক্সটেন্ট তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি। মেইন কথা যে আপনার পুরো পেপারটা পড়ে আমি যে ইনফরমেশনটা জানলাম, যে মেসেজটা জানলাম, বা এই কাজের যে কনসিকুয়েন্স যেটা সেটা বুঝলাম, সেইটা কনক্লুশনে আসবে। এবং এটা অবশ্যই হওয়া উচিত আপনার এভিডেন্স বেসড, রেজাল্টের উপরে, ডেটার উপরে বেস করে। এবং সেইখানে আরো কিছু জিনিস ইনক্লুড করা হয়, যে একটা এমফাসাইজ দেওয়ার জন্য, যে আনএক্সপেক্টেড রেজাল্টস বা নাকিব স্যার যেটা বললেন যে ডিসকভারি, এই ধরনের কিছু থাকলে সেটা যদি আপনি যদি উইথ এভিডেন্স যদি আপনি প্রুফ নাও করতে পারেন, তাও তার একটা হিন্টস ওইখানে রাখা হয়। এবং ফার্দার রিকমেন্ডেশনের, ফার্দার রিসার্চের কিছু রিকমেন্ডেশন কনক্লুশন ইনক্লুড করা হয়, যে জিনিসগুলো অ্যাবস্ট্রাক্টে থাকে না। সো আমি যদি এক কথায় যদি বলেন, তাহলে আমি বলবো যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে পুরো কাজটার একটা ব্রিফ সামারি, কনক্লুশনটা হচ্ছে যে evidence based message consequence of your findings. কাজে দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। চমৎকার, স্যার আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্নটা ক্লিয়ার। একটু ছোট্ট একটা স্যার বলতে যাচ্ছি, আপনি যেহেতু বলেন সামারির মতো হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা, তো এইখানে শেষের দিকে অনেক সময় আমরা একটা ফাইন্ডিংসটা একটু লিখে দেই, হয়তো একটু মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংসটা অ্যাবস্ট্রাক্টে আমরা লিখি, এটা লেখাটা তাহলে আপনি কি বলেন, সম্বন্ধে কি বলেন? হ্যাঁ, এটা তো বললাম তাই, যে জাস্ট প্রিন্সিপাল ইনভেস্টিগেশনটা একটু মানে এটা ফ্লেভার থাকা উচিত, যাতে কারণ হচ্ছে কি পুরো পেপারটা তো আপনার ইনফরমেশনটা আসেই, তাই না? আদারওয়াইজ এই অ্যাবস্ট্রাক্টটা পড়ে একজন যেহেতু একজন এডিটর মানে অনেকটাই ডিসিশন নেন যে এটা পিয়ার রিভিউতে পাঠাবেন কিনা, বা অনেক সময় দেখা যায় যে অনেক জার্নালের যে পুরো পেপারটা পড়া যায় না, শুধু অ্যাক্সেস দেওয়া হয়, পুরো পেপারটা পড়তে হলে ফি প্রদান করতে হয় বা কিনতে হয়, বাট শুধু অ্যাবস্ট্রাক্টটা রিডাররা পড়তে পারেন। কাজে পুরো পেপারটার ভিতরের যে আপনার যে স্টোরিটা, সেটা যদি অ্যাবস্ট্রাক্টে না আসে, তাহলে রিডাররা পড়ে তো আসলে মানে এনকারেজ হবেন না পুরো পেপারটা পড়ার জন্য। কাজে অ্যাবস্ট্রাক্টটাতে ওইটাও একটু থাকবে, যে প্রিন্সিপাল ফাইন্ডিংস যেটা, তার একটা ফ্লেভার থাকবে। হ্যাঁ স্যার থ্যাংক ইউ স্যার। আরেকটু স্যার, হ্যাঁ স্যার আরেকটু যদি আমাকে পারমিশন দেন স্যার, অনেক সময় আমরা কনক্লুশনে দেখি আমরা অলরেডি অ্যাবস্ট্রাক্টে বলে আসি যে কি মেথোডোলজি বা প্রসিডিউরটা আমরা ইউজ করেছি, তো এই কনক্লুশন আমরা স্টার্টিং আমরা বলি যে আমরা এই প্রসিডিউরে বা এই সিনথেসিস মেথডে আমরা এই রিসার্চটা করেছিলাম, এটা বলার প্রয়োজনীয়তা কতটুকু মনে করেন স্যার, অ্যাবস্ট্রাক্টে যদি একবার বলা হয়ে যায় অন্যভাবে? আসলে মানে ধরেন এগুলো তো ওই পার্টিকুলার গ্রুপ কতটুকু মানে এফিশিয়েন্ট ওয়েতে এটা লিখ, এটার উপরে এটা ডিপেন্ড করে আর কি। এখন মনে করেন কেউ যদি একটু ওইখান থেকে আবার নিয়ে আসে মেরা হয়েছে একটা সেন্টেন্স দিয়ে, তো এটা এখন কোনো ধরাবাধা নিয়ম নাই যে এটা পেপারটা রিজেক্ট করা হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে, বাট আপনার মানে মাথায় আপনার ব্রেইনে ওইটাই থাকা উচিত যে আপনি যা লিখ মানে লেস এমফাসাইজ ওগুলো করা উচিত। মেথড যদি আপনি লিখে ফেলছেন আগে, আসলে এখানে এমন লেখার দরকার নেই। কিন্তু এইখানে যেটা হয় যে কনক্লুশনে যে আপনার মেইন মেসেজটা যে এভিডেন্স বেসড বা প্রুভেন মেথড মেসেজটা আসছে কিনা, এইটা যত কম কথায় আপনি পরিষ্কার করে লিখবেন, তত আপনার মনে করেন আপনি খালিদ হাসান, আপনি একটা পেপার লিখছেন 2011 সালে, তো আমি একটা 2010 সালে, তো আমি একটা কাজ করতেছি, আমার ছাত্রকে আমি বলতে পারি ও আচ্ছা এই ব্যাপারে একটা এই মেসেজটা এই পেপারে আছে, খালিদ হাসানের পেপারে। এটা আমার কখন মনে থাকবে? যখন আপনার কনক্লুডিং রিমার্কটা খুব ব্রিফলি এবং প্রিসাইসলি আপনি ওইখানে কনক্লুডিং রিমার্কটা আপনি করবেন, তখনই আমার এটা মনে থাকবে যে ইয়েস
কাজে আপনার পেপারের স্ট্যান্ডার্ড বাড়াতে হলে কনক্লুশনটাকে আসলে শুধু কনক্লুশনেই রাখা উচিত। কনক্লুশন বলতে আমরা যেটা বুঝি যে মেসেজ এন্ড কনসিকুয়েন্স, এটাতেই রাখা উচিত। এখন যদি কেউ Thank যদি you, sir. সাথে এক Very লাইন clear. অ্যাড করে দেন, এটা মানে হ্যাঁ করতে পারেন। Thank you, sir. Clear. Thank you very Second much. question is সেকেন্ড supplementary. কোশ্চেনটা আমার মনে হয় শামস ভাই আর এইটাতে কাজ করেন, শামস ভাই ভালো বলতে পারবেন। সেখানে আমার থার্ড কোশ্চেন মনে হয় আব্দুল্লাহ শামস তারেক, আব্দুল্লাহ শামস বিন তারেক ভালো বলতে পারবেন। প্রশ্নটা আমি একটু মিস করেছি, দ্বিতীয় প্রশ্নটা একটু রিপিট করবেন? Supplement. কমেন্টস Supplement. বক্সে স্যার আমি একটু স্যার আমি বলবো স্যার, হ্যাঁ, তাহলে আমি বলি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস নিয়ে আপনি কথা বলছেন। সাপ্লিমেন্টারি অলরেডি বাসিত স্যার সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস এর ইম্পর্টেন্স বা কোন ডাটা যাবে উনি লেন্থের কথা বলছেন অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা, বাট অনেক সময় দেখি যে লেন্থের রেস্ট্রিকশন না থাকার পরে অনেক জার্নালে হচ্ছে যে বা অনেক পাবলিশ অনেকে হচ্ছে যে অথররা সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস একটা দিচ্ছেন, সেখানে হয়তো ম্যাটেরিয়ালস মেথডটা থাকে বাট কিছু কিছু পিকচার দিচ্ছেন। তো এইটার আসলে কোন স্ট্রাকচার বা কন্টেন্ট বা কিভাবে এটা হতে পারে একটা ভালো ধারণা দিলে আমরা কোন অংশটাকে সাপ্লিমেন্টারি নিব, আজকে কি নিব কিনা না আমি মেইন আর্টিকেলে দিয়ে দিব, একটু যদি বলেন আর কি, যদি সেখানে লিমিটেশন না থাকে ওয়ার্ডে লিমিটেশন। সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল সবসময় হচ্ছে যে আমাদের যেটা হলো যে রিসার্চের তো একটা জিনিস হলো আমি কি কমিউনিকেট করতে চাচ্ছি, আরেকটা বিষয় হলো এর রিপ্রোডিউসিবিলিটি। আমরা বারবার জোর দিয়েছি রিসার্চের, প্রফেসর জেরবা ম্যাডাম বললেন যে আমাদের যে রিসার্চ রিপ্রোডিউস করা যাচ্ছে কিনা সেটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো রিপ্রোডিউস করতে চাইলে আমাদের যে ডেটাগুলো যে ফার্দার যে ইনফরমেশন প্রয়োজন সেই জিনিসটুকু সাপ্লিমেন্টারি ডেটাতে দেওয়া যায়। অনেক সময় সেটা আমার জানানোর দরকার নাই, কিন্তু যিনি আমার যদি 100 জন রিডার থাকে তার মধ্যে একজন হয়তো এটাকে রিপ্রোডিউস করতে চাইবেন, তার রিপ্রোডিউস করার জন্য যে ফার্দার ডিটেইল ইনফরমেশন প্রয়োজন সেটাকে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে দেওয়া যায়। সেখানে সফটওয়্যার থাকতে পারে, ডেটা থাকতে পারে, অন্য যে কোনো থাকতে পারে। এটা এই সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল মূলত যেহেতু আমরা এখন অনলাইন হয়ে যাচ্ছে সবকিছু, আমাদের সেই জন্য পেজ রেস্ট্রিকশনের বিষয়টা নাই। সাপ্লিমেন্টারি ডেটা ধরে রাখার মতো ভলিউম আজকাল এটা খুব একটা বড় সমস্যা না। এই জন্য এই সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালে আমরা এই জাতীয় ডেটা দিয়ে থাকি, যেটা আমার কমিউনিকেশনের জন্য আমার আর্টিকেলটা বোঝার জন্য আবশ্যক না, কিন্তু হতে পারে যে রিপ্রোডিউস যদি কেউ করতে চান তার জন্য কাজে লাগতে পারে। থ্যাংক ইউ স্যার, আপনার উত্তর ভেরি ক্লিয়ার। ইয়েস মঞ্জু স্যার, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই এখানে, যে আসল ব্যাপারটা হচ্ছে খালেদ যেটা বলছেন যে স্পেস আসলে একটা মানে কনসার্ন, বাট আপনি একটা গল্প বলতেছেন, আপনার মেইন পেপারে একটা গল্প বলতেছেন। হ্যাঁ, আপনার গল্পটাকে যত প্রিসাইজ করতে পারবেন, যত কনসিয়াস করতে পারবেন, রিডারের কাছে তত আরামদায়ক হবে, রিডার তত পড়তে তত আরাম পাবে। কাজে স্পেস আপনার লেস ইম্পর্টেন্ট, কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট যে মেসেজগুলো, সেগুলো যদি আপনি সাপ্লিমেন্টারি দেন, ওই ডাটাগুলো যখন কোনো রিডার ফার্দার কিছু জানতে চান তখন হয়তো সাপ্লিমেন্টারি দেখবে, তাহলে আপনার মেইন আর্টিকেলটা তখন তার কোয়ালিটি বা তার যে মেরিট যেটা সেটা অনেক ভালো থাকলো। কাজে স্পেস আপনি যেটা বলছেন যে স্পেস যদি থাকে তাহলে আমি মেইন আর্টিকেলে নিয়ে আসবো কিনা, আমি বলবো না, স্পেস থাকলেও আপনি মেইন আর্টিকেলে আনবেন না, কারণ যেটা কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট আপনার গল্পের জন্য এত ইম্পর্টেন্ট না, ওইটাকে সাপ্লিমেন্টারি দিতে আমি প্রেফার করি। তাতে আপনার মেইন আর্টিকেলটার কোয়ালিটি এবং তার স্ট্রাকচার গেটআপটা অনেক ভালো থাকবে, মোমেন্টামটা যেন নষ্ট না হয়। জি এক্স্যাক্টলি। দেওয়া যেতে পারে, স্পেস না থাকলে এটা চলে যাবে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল। জি, আপনার ফাইনাল প্রশ্ন ছিল ডাটা ইন ব্রিফ এটার ব্যাপারে। হ্যাঁ, ডাটা ইন ব্রিফ জার্নালে পাবলিকেশনস এর বিষয়। জি স্যার, একই কথা, সাপ্লিমেন্ট ডাটা ইন ব্রিফও এক ধরনের সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল। এটা আপনি ডেটাটা একটা সেন্ট্রাল রেপোজিটরিতে যাচ্ছে, সেখানে ওই ফিল্ডের লোকজন ওখানে তারা সার্চ করে ওই ডাটাগুলো ব্যবহার করবেন। তো সেই জন্য এটা আপনার সেন্সিটিভিটির উপর নির্ভর করে যে আপনার ডেটা কতটুকু সেন্সিটিভ, এটা আপনি শেয়ার করতে চান কিনা। জেনারেলি আমরা সায়েন্সে ওপেন সায়েন্স যে মুভমেন্ট চলছে সেটার মধ্যে ওপেন ডেটা একটা বড় বিষয়, যে হ্যাঁ আপনি যদি কাজ করেন কোনো কিছু নিয়ে, তাহলে আপনার সফটওয়্যার আপনার ডেটা আপনি উন্মুক্ত করবেন যেন এটা রিপ্রোডিউসেবল হয়। তবে কোনো ফিল্ডে এটা সেন্সিটিভ, কোনো ফিল্ডে সব ডেটা সমানভাবে ওপেন করে দেওয়া যায় না, সেখানে মেনটেন করতে হয়। তা না হলে জেনারেলি এটা কাম্য যে কেউ তার এক্সপেরিমেন্টকে রেজাল্ট রিপ্রোডিউস করার জন্য যেটুকু ডেটা প্রয়োজন সেটুকুকে ছেড়ে দিবেন। অথবা এমনকি অনেক সময় র ডেটা যেটা থেকে আরো কনক্লুশন অন্যরা ডিরাইভ করতে পারেন, সেই ডেটার নিজস্ব একটা ভ্যালু আছে,
হতে পারে আমি সেই অ্যানালিসিসে যাইনি, কিন্তু আরেকজন ওই ডেটা নিয়ে আরেকটার দিকে অ্যানালাইজ করতে পারেন, সেই জন্যও এই ডেটা ওপেন করে দেওয়ার মূল্য আছে। তো ফলে যদি সেন্সিটিভ না হয় তাহলে বাই অল মিনস মানে এটা এনকারেজ যে আপনি এই করেন। তবে ডেটা মানে শুধু দেওয়াটাই যথেষ্ট না, আবার এর ফরম্যাট যদি ওয়েল অর্গানাইজ না থাকে তাহলে কিন্তু এটা ইউজফুল হবে না, কারণ আরেকজন সেটা কাজে লাগাতে পারবেন না। আমার মনে হয় যে আমাদের অন্যদের প্রশ্ন শুরু করার সুযোগ দেওয়া উচিত, একজনেরকে অনেকখানি সময় দিয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনাদেরকে। আমি এরপরে এবার বলতে যাচ্ছি হাশিম মুহতাসিম রেজা, আপনি 2টা কোশ্চেন করছিলেন, আপনি বলতে পারেন, আপনার মাইক্রোফোনটা অন করে নেন। আসসালামু আলাইকুম, আমি হাশিম মুহতাসিম রেজা বলছি। প্যানেলের কাছে আমার 2টা প্রশ্ন। একটা হচ্ছে যে শুধু ওপেন অ্যাক্সেস জার্নালস গুলো কি এপিসি চার্জ রিকোয়ার করে, নাকি এপিসি চার্জ সব জার্নালস এর জন্য? আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে যদি বাই এনি চান্স আমি আমার আর্টিকেলটা উইথড্র করি কোনো পাবলিশের কাছ থেকে, আর আমার কাছে কোনো ল কি আমাকে প্রোটেক্ট করবে যে আমার আর্টিকেলটা ওরা কেউ কপি করবে না বা এরকম? এই 2 হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, আমার মনে হয় এগেইন ডক্টর শামস, ওপেন অ্যাক্সেস জার্নালে আর্টিকেল প্রসেসিং ফিজ এপিসি ওপেন অ্যাক্সেস ছাড়াও অন্য জার্নালেও থাকে, রিপিউটেড অনেক জার্নাল আছে যেগুলো এপিসি চার্জ করে। তবে আজকাল যেটা হচ্ছে সাধারণত যেমন যদি আপনি নেচার বলেন বা এই সমস্ত জার্নাল বলেন, পিএনএস বলেন, প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস, তো এদের 2 রকম এপিসি আছে। একটা হচ্ছে ক্লোজড অ্যাক্সেসের জন্য এপিসি, একটা হচ্ছে ওপেন অ্যাক্সেসের জন্য এপিসি। যেমন হয়তো $1000 হলো ক্লোজড অ্যাক্সেসের জন্য, $3500 হলো ওপেন অ্যাক্সেসের জন্য, এরকম ভ্যারিয়েবিলিটি আছে। তো অনেক জার্নাল আগে থেকেই তারা এপিসি চার্জ করে থাকে ইভেন ফর ক্লোজড অ্যাক্সেস। তারা বলে যে আমরা অথরকে যে সার্ভিসটা দিচ্ছি, যে পিয়ার রিভিউ প্রসেস এবং কপি এডিটিং এর যে সার্ভিসটা দিচ্ছে, সেটার জন্য আমরা তারা এইভাবে এটাকে জাস্টিফাই করতে চায়। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল উইথড্রল অফ দ্য পাবলিকেশন। আর্টিকেল উইথড্র করলে সাধারণত এটা এডিটোরিয়াল বোর্ডের দায়িত্ব এটাকে কনফিডেন্সিয়াল রাখা। মানে কোন এডিটোরিয়াল বোর্ড যদি আমার আর্টিকেলকে লিক আউট করে আরেকজনের কাছে, এটা ল এর কথা আমি জানি না, কিন্তু এটা আমি এক্সপেক্ট করব না যে তারা লিক আউট হবে। কোন স্ট্যান্ডার্ড জার্নাল এটা করবে বলে আমার মনে হয় না। আমি ডক্টর জেবা সেরাজ, আপনি কি বলতে চান এই ব্যাপারে? হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে এডিটোরিয়াল বোর্ডে যারা আছেন, ইভেন আমি উইথড্র যদি না করি আর্টিকেল, ধরেন ওনারা অ্যাকসেপ্ট করলেন না, বললেন যে আরেকটু কাজ করো, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু আমার আর্টিকেলের মধ্যে যদি কোনো নভেল আইডিয়া থাকে, ওনারা এটা রিপোর্ট করলেন না, কিন্তু মেন্টালি তো আইডিয়াটা ওনাদের মাথায় ঢুকে গেল। তো সেখান থেকে কিন্তু পার্টিকুলারলি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে আমাদের কিন্তু অনেক আইডিয়া, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না, বিকজ আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল কিছু সীমাবদ্ধতা আছে, রাইট? কিন্তু আমি নিজেও দেখেছি যে, ফর এক্সাম্পল, আমি একটা হ্যালোফাইট উইচ ইজ আ সল্ট লাভিং প্লান্ট, সেটা আমি একটা পেপার পাঠালাম যে এই সল্ট লাভিং প্লান্টের ট্রান্সপোর্টার্স, এবং দেখা গেল যে within 6 months, মানে এটা অ্যাকচুয়ালি পেপারও না, I sent a proposal, সে প্রপোজালটা মানে ফর ফান্ডিং, ওটা অ্যাকসেপ্টেড হয়নি। within 6 months to a year, খুব $1 million একটা প্রজেক্ট অন দিস, এই পার্টিকুলার হ্যালোফাইট, যেটা বাংলাদেশে পুরা কোস্ট লাইনে হ্যালোফাইটটা হয়। সো আমার কাছে মনে হয় যে আইডিয়াটা আমি দিলাম 6 মাস কিংবা 1 বছর আগে, এবং মাইট জাস্ট বি আ কোইন্সিডেন্স, কিন্তু তারপরেও এই জিনিস আইডিয়া ফ্লোট করলে কিন্তু এটার কোনো প্রোটেকশন নেই। ওকে, ওনারা পেপার বা এক্সপেরিমেন্ট আপনি কি করেছেন সেটা হয়তো ওনারা শেয়ার করলেন না, ওটা ওনাদের দায়িত্ব, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি আপনি মনে করেন যে আপনার আইডিয়াটা অনেক বেশি নভেল এবং যদি সম্ভাবনা থাকে যে আপনার পেপার পাবলিশ হবে না, তাহলে কিন্তু না দেওয়াটাই ভালো। ইউ শুড কমপ্লিট ইউর ওয়ার্ক। যাদেরকে আপনারা ট্রাস্ট করেন তাদেরকে আপনি আপনার পেপার দেখালেন বা কিভাবে কাজটা ইমপ্রুভ করবেন, বাট ইউ হ্যাভ টু বি শিওর দ্যাট ইউর পেপার ইজ গোইং টু বি পাবলিশড। তারপরে কিন্তু জিনিসটা ছাড়বেন, কারণ মানে আইডিয়া মাথায় আসতে তো কেউ কাউকে ঠেকাতে পারবে না, রাইট? সো আপনি যদি মনে করেন যে না, আমার আইডিয়াটা এতই নভেল যে আমি শেয়ার করতে চাই না আনটিল আই পাবলিশ ইট, তাহলে কিন্তু সেটা না করাই ভালো। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আর কি। থ্যাংক ইউ।
সাবরিন, আমি জাস্ট একটা পয়েন্ট মানে অ্যাড করতে চাই। তো যেভাবে যেটা বলে যে হ্যাঁ খুব নভেল কিছু হলে অন্য ব্যাপার, সেটা অন্য জিনিস। আদারওয়াইজ এখন যেটা করা হয় যে আর্কাইভে রেখে দেওয়া হয়, যে বিশেষ করে কর্নেল ইউনিভার্সিটি যে আর্কাইভ আছে সেটা মানে খুবই পপুলার আমাদের ফিজিক্স কমিউনিটি, কন্ডেন্সড ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স এই কমিউনিটি বা অনেক 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 পেপার প্রত্যেক দিনই আপলোড হচ্ছে এখানে। আপনি যদি মনে করেন যে ওইরকম নভেল কিছু না, বাট মোটামুটি আপনার একটা ভালো আইডিয়া, আপনি আর্কাইভে রেখে দিতে পারেন, তাহলে আপনি ক্লেম করতে পারেন যে ইয়াস আমি ফার্স্ট আইডিয়া প্রোভাইডার, এটা আমি। ওইটাও কিন্তু রেফার্ড হয়, হ্যাঁ ওইটাতেও সাইট করা হয়, ওইটা রেফার্ড হয়। তো আমি এই ক্ষেত্রে বলবো যে আপনি আর্কাইভে প্রথমে সাবমিট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই রাখে, অনেক ভালো। গুড গুড, আমি এগ্রি করি। থ্যাংক ইউ। সাকিব স্যার কিছু বলবেন? থ্যাংক ইউ। আসলে আমি শুনছিলাম একটু দুটো পয়েন্টে একটু 1 মিনিট সময় নেব আর কি। একটা হলো আর্টিকেল প্রসেসিং চার্জ। এইটার একটা ব্যাপার আছে কি, যে যেগুলো রেপুটেড জার্নাল এবং ভালো জার্নাল, আমরা যদি আমাদের দেশের মতো জায়গা থেকে আমরা যদি পেপার সাবমিট করি এবং ইফ উই ক্যান মেক এ ভেরি গুড কেস অফ আওয়ার সিচুয়েশন, তাহলে একটা খুব বড় সম্ভাবনা আছে যে আর্টিকেল প্রসেসিং চার্জের প্রায় পুরোটাই ওয়েভ হয়ে যাবে। এবং আমার নিজের অভিজ্ঞতা আছে। কাজে আর্টিকেল প্রসেসিং চার্জ ওপেন অ্যাক্সেস বা ওপেন অ্যাক্সেস না কত, এগুলো তো একটা কনসিডারেশন বটে। ইফ ইউ ক্যান মেক ইউর কেস ভেরি স্ট্রংলি, তারা কিন্তু খুব একটা আনরিজনেবল না। ভালো সম্ভাবনা আছে যে আপনি যদি ঠিকমতো আপনার সিচুয়েশনটা ডেসক্রাইব করতে পারেন, তাহলে আপনার আর্টিকেল প্রসেসিং চার্জ দিতে হবে না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রিট্রাকশনের কথা যেটা এসছে, এটা তো আসলে খুব বেশি ঘটে না, খুব অল্পই এই ধরনের ঘটনা ঘটে। এইটার জন্য কিন্তু কোন জার্নালে একটা পার্টিকুলার সেকশন আছে, আমি এই মুহূর্তে একদম রেডিলি বলতে পারবো না, কিন্তু আই হ্যাভ সিন ইট, যে তারা রিট্রাক্টেড পেপারের জন্য একটা সেকশন রেখে দেয়। কিছু কিছু জার্নালে এটা আছে। কাজে আপনি যদি পেপার রিট্রাক্টও করেন, এটা যে একেবারে রেকর্ড থেকে মুছে যাবে তা কিন্তু না। আর বাসির সাহেব তো যেটা বলেইছেন, আমরা প্রিপ্রিন্ট আর্কাইভে খুব সহজেই সেটাকে রেখে দিতে পারি, তো দ্যাট এটা যদি ক্রেডিটের প্রশ্ন হয়, আপনার ক্রেডিট সুরক্ষার জন্য কিন্তু একটা উপায় আছে। এক হচ্ছে যে রিট্রাক্টেড পেপারের একটা ডাটাবেস কোনো জার্নাল ধরে রাখে, আর একটা হচ্ছে যে আপনি প্রিপ্রিন্ট আর্কাইভে আপনার কাজটুকু ওখানে যদি দিয়ে রাখেন, তাহলে আপনি সবসময় দাবি করতে পারবেন যে এই কাজটি বা এই আইডিয়াটা আপনি বা আপনারাই জেনারেট করেছিলেন। থ্যাংক ইউ। সাবিনা, জাস্ট একটা ইনফরমেশন আমার দেওয়া উচিত আমি মনে করি, যে আমাদের মানে ফি ওয়েভার আর কি। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, জুনিয়র রিসার্চার যারা আছেন প্লিজ, এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম জার্নাল আগে এই জিনিসটা যে পাবলিকেশন চার্জটা যদি আপনি ওয়েভ চান, তাহলে এটা আগে তাদেরকে জানাতে হয়। অনেক জার্নাল আছে রিভিউ করার পরে তারা এটা মানতে চায় না। কাজে আপনি দেখে নেবেন যে তাদের আসলে মানে ওয়েব করার, এপিসি ওয়েব করার মেথোডোলজিটা কি। যদি এটা আগে অ্যাপ্লাই করতে হয়, আপনাকে অবশ্যই আগে পেপার মানে রিভিউ হওয়ার আগেই অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ পরে করলে এটা হবে না আর কি। এই জাস্ট একটা ইনফরমেশনটা দিয়ে রাখলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওই প্রিপ্রিন্টের কথাটা যেহেতু আসলো, আমাদের একটা কোশ্চেনও আসছে আসলে প্রিপ্রিন্ট নিয়ে। মাসুমা আফরিন তানিয়া, তুমি বলবে কিছু? আচ্ছা, সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে কি? তানিয়া আছে? তানিয়া না থাকলে তানিয়ার প্রশ্নটা তো অলরেডি চ্যাট বক্সে আছে। কোশ্চেনটা হচ্ছে যে প্রিপ্রিন্ট, এখন যে পাবলিকেশন প্রিপ্রিন্ট গুলো আসছে অ্যাভেলেবল বায়ো আর্কাইভ হিসেবে বা যে কোনো আর্কাইভ হিসেবে এগুলাকে পাওয়া যাচ্ছে, ইজ ইট ওকে টু সাইট? মানে এগুলাকে পাবলিক সাইট করাটা কতটা যুক্তিযুক্ত? অনেকে মানে অনেক রিভিউয়ার এটা পছন্দ করে না, সো আপনাদের মতামতটা। এটা মানে নাকিব স্যার একটু বলতে পারবেন, যেহেতু উনি মানে কর্নেল ইউনিভার্সিটি আর্কাইভে প্রচুর কাজ করেন, মানে ইয়ে করেন। নাকিব স্যার আপনি আনসারটা করেন প্লিজ। ধন্যবাদ বাসির সাহেব। আসলে আমি এগুলো সবই একটা ফিলোসফিক্যাল ইয়ের ভিতর দিয়ে দেখতে পছন্দ করি। যেমন একটু এটার সাথে লিঙ্ক করি, ডাটা ইন ব্রিফ, সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল, এগুলো এসছে কেন? এগুলো এসছে আমরা ওপেন সায়েন্সে বিশ্বাস করি। আমি যে কাজটা করেছি আমি সেটা সবাইকে জানিয়ে দেব, এটা অন্যদের যেন কাজে লাগে। তো প্রিপ্রিন্ট আর্কাইভ যেটা আছে সেটাও কিন্তু ওইরকম আমার কাজটাকে সবার কাছে ছড়িয়ে দেয়। তারপরে তারা এটা পিয়ার রিভিউ হবে, সেটার অ্যাকসেপ্টেন্স সেটা অন্য প্রশ্ন। ইন দ্যাট সেন্স প্রিপ্রিন্ট আর্কাইভে পেপার দিয়ে দেওয়াটা আমি মনে করি ইট ইজ এ গুড প্র্যাকটিস। সবার জন্য জিনিসটা ওপেন হয়ে যায়, সবাই দেখতে পায়। বিজ্ঞানের কথা যদি বলি বা জ্ঞানের কথা যদি বলি, এটা সামনে এগিয়েছেই কিন্তু এই ওপেননেস থেকে। যথেষ্ট পরিমাণে ওপেননেস না থাকলে সায়েন্স, টেকনোলজি এবং এনি ব্রাঞ্চ অফ নলেজ এটা কিন্তু ফ্লারিশ করতে পারে না। ইন দ্যাট সেন্স এই ডাটা ইন ব্রিফ বলেন, সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল বলেন এবং প্রিপ্রিন্ট আর্কাইভ বলেন, আপনি যেটা করেছেন এটা যদি দিয়ে দিতে পারেন, দেয়ার ইজ নাথিং রং ইন দ্যাট।
আর সাইট করার প্রসঙ্গে যেটা বলেছেন সেটা ইম্পর্টেন্ট। ধরা যাক যে একটা পার্টিকুলার ফ্যাক্ট আপনি এস্টাবলিশ করতে চান এবং সেটার জন্য আপনার একটা রেফারেন্স প্রয়োজন। এই ক্ষেত্রে সবসময় যেটা এথিক্যালি উচিত সেটা হচ্ছে ওইটার জন্য যদি পিয়ার রিভিউড পাবলিশ সোর্স থেকে থাকে, ইউ গো ফর দ্যাট। ওটা যদি আপনি না পান তাহলে আপনি অনায়াসে প্রিপ্রিন্ট সাইট করতে পারেন। কিন্তু প্রথম কথাটা হচ্ছে যে আপনি সার্চ করবেন যে ভালো একটা জার্নালে ওই বিষয়ে অলরেডি পাবলিশড সোর্স আছে কি নেই। যদি থাকে আপনি সেটাকে করবেন, সাইট করবেন। যদি না থাকে ইট ইজ পারফেক্টলি ওকে যে ওই প্রিন্ট আর্কাইভ আমাদের আছে, কন্ডেন্স ম্যাটার আর্কাইভ আছে, হাই এনার্জি ফিজিক্স এর আছে, সেখান থেকে আপনি সেটাকে সাইট করবেন। কিন্তু যদি পাবলিশড সোর্স থাকে তাহলে দ্যাট উইল গেট দ্য প্রায়োরিটি। এইটাকে যদি আপনি মাথার ভিতরে নিয়ে নেন দেন ইটস নট এ প্রবলেম। আমি একটু একটা কথা অ্যাড করতে পারি এখানে, এই মানে আমি একটু প্রফেসর রকিবের সাথে ছোট্ট অ্যাড করতে চাই যে পাবলিশ সোর্স থাকলেও মানে অনেক সময় আছে যে একটা আর্টিকেল ওটার একটা প্রিপ্রিন্ট ভার্সন আছে, একটা পাবলিশড ভার্সন আছে। ওখানে সাইট করার সময় আমি দুটোই দেওয়া এই জন্য প্রেফার করি যে হতে পারে আমার একজন পাঠক আর পাবলিশড আর্টিকেলটার অ্যাক্সেস নাই, কিন্তু যদি আমি সাথে আর্কাইভ ভার্সনটারও অ্যাক্সেস দিয়ে দিই, প্রিপ্রিন্ট ভার্সনেরও সাইট করে দিই, তাহলে তিনি হয়তো বা ওই আর্টিকেলটা পড়তে পারতেন না, কিন্তু তিনি ওই প্রিপ্রিন্ট ভার্সনটা পড়তে পারবেন। সেজন্য আজকে এটাও একটা প্র্যাকটিস, অনেক সময় যে একই আর্টিকেলের দুটো ভার্সন একসাথেও সাইট করে দেওয়া যায়, আলাদাভাবেও সাইট করে দেওয়া যায়। কিন্তু সাইট না করার যদি একই আর্টিকেল না হয়, সেটা জি জি ফাইন। হ্যাঁ সাবরিন, আমি জাস্ট একটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাই যে আমি যেটা এক্ষেত্রে আর একটু আর কি মানে ইন ডেপথ যদি বলি আর কি, যে ইয়াং রিসার্চারদের জন্য যে প্রিপ্রিন্টে কিন্তু এটা কিন্তু রিভিউ হয় নাই হ্যাঁ জার্নাল পেপারগুলো। সো অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অথেন্টিক না, কাজেই আপনি প্রিপ্রিন্টের যদি সাইট করেন ডেফিনেটলি আপনি দেখে নিতে হবে যে ওই গ্রুপটা কারা, তাদের এই ফিল্ডে তাদের কাজের রিপুটেশন কেমন, তারা আসলেই এই ফিল্ডে ভালো কাজ করেন কিনা। ফর এক্সাম্পল যে আপনারা অনেকেই চিনেন বাংলাদেশে যে প্রফেসর জাহিদ হাসান ফ্রম প্রিন্সটন ইউনিভার্সিটি, তো ওনার কিছু আর্টিকেল দেখি আমি, জাস্ট আর্কাইভের প্রিপ্রিন্ট আর্টিকেল, অনেক সাইটেশন। কারণটা কি যে ওই জাহিদ হাসান লিখছেন এটা প্রিপ্রিন্টেড, মানে উনি এটা আপলোড করছেন, তার মানে কি এটার আসলেই অথেন্টিসিটিটা অনেক হাই। সো আপনি প্রিপ্রিন্ট যদি সাইট করেন ডেফিনেটলি ওই রিসার্চারের ওই গ্রুপের তাদের রিপুটেশন কেমন, তাদের কাজের মানে সিগনিফিকেন্সটা কিরকম একটু দেখে নেবেন আর কি। কারণ হচ্ছে কি ওইখানে যে কেউ যে কোনো জার্নাল যে কোনো পেপার আপলোড করতে পারেন, কাজে এই ব্যাপারটা থেকে একটু ইয়ে থাকবেন, নভেলটিটার ব্যাপারটা নিয়ে। থ্যাংক ইউ মাচ। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, সাবরিনা। থ্যাংক ইউ স্যার। মারুফ আহমেদ, আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন, আপনি ওটা যদি একটু শর্ট করে করতে পারেন। মারুফ আহমেদ কে আছেন? সময়ের দিকে একটু খেয়াল রাখতে হবে, আমাদের আর হাতে 15 মিনিট সময় আছে। হ্যাঁ সেটাই। মারুফ আহমেদ বোধহয় নাই। আচ্ছা আমি ওনার ওখান থেকে একটা কোশ্চেন করে দিচ্ছি, সেটা হচ্ছে যে what significance do local journals and conference proceedings hold? এটা নিয়ে হয়তো অনেকের অত মানে আইডিয়াটা নাই যে লোকাল জার্নালে পাবলিশ করাটা কতটা মানে ইম্পর্টেন্স হয়, অনেক সময় কনফারেন্স প্রসিডিংটাই বা কতটুকু সিগনিফিকেন্স ক্যারি করে, এটা নিয়ে যদি একটু বলেন। এটা জেবা ম্যাডাম যেহেতু লোকাল জার্নালে এডিটর আছেন, জেবা ম্যাডাম আপনি যদি বলেন একটু প্লিজ কাইন্ডলি। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার কথা শোনা যাচ্ছে না। আপা মনে হয় নেই আমাদের সঙ্গে। না মনে হয় মিউট হয়ে গেছে, ছিলেন। আমি আসি, জি প্লিজ জি প্লিজ। সরি, প্রশ্নটা কি একটু রিপিট করা যাবে আরেকবার? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে what significance do local journals and conference proceedings hold? ও আচ্ছা, দে হোল্ড, আমি মনে করি যে দে হোল্ড আ লট অফ সিগনিফিকেন্স, কারণ ইন্টারনেটে যদি এটা থাকে তাহলে কিন্তু পিপল ক্যান সাইট ইউর ওয়ার্ক, অথবা আমরা তো সায়েন্স, অ্যাটলিস্ট আমি মনে করি আমরা সায়েন্স করি ফর দ্য গুড অফ হিউম্যান ম্যানকাইন্ড, রাইট? সো এটা যদি ইন্টারনেটে থাকে and if people can benefit from what you have there, I think it has a lot of significance. কারণ যেমন আমাদের লোকাল জার্নাল BAPTC বি একটা জার্নাল আছে, তো এটা ফ্রি, ইন্টারনেটে ফ্রিলি পাওয়া যায়, অনেকে কোট করেন বাট মেনি পিপল ডাউনলোড ইট। সো ডাউনলোড করে তার মানে ওরা ওটা ওনাদের কাজে লাগছে। সো আমি মনে করি যে এটা ইট হ্যাজ আ লট অফ সিগনিফিকেন্স। থ্যাংক ইউ। উনার মারুফ যে উনারই আরেকটা কোশ্চেন আছে, সেটা হয়তো মানে অনেকে লাগতে পারে যে
is there any governing body that may regulate the quality or ethical aspects of research work? Peer review টা আসলে peer review process টা নিয়ে যদি একটু ডিসকাস করা হয়। ডক্টর জি স্যার, কে মঞ্জুর, করবেন? ডক্টর মঞ্জুর কি কিছু বলবেন? জি জি জি, প্রশ্নটা ছিল প্রশ্নটা আবার is there any governing body that may regulate the quality or ethical aspects of research work? আচ্ছা, এটার জন্য তো মোটামুটি আমাদের বেশ কতগুলো ইন্ডেক্স ইস্যু রয়ে গেছে, যেটা দিয়ে একটা জার্নালের ইম্প্যাক্ট বা এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর আমরা যেটাকে বলি সেটা বিবেচনা করতে পারি, এবং সেটা থেকে একটা জার্নালের অ্যাকসেপ্টেবিলিটি বা সেটাতে আমাদের পাবলিকেশনের মর্যাদাটা কতখানি হবে বা সাইটেশন কতখানি বাড়বে সেটা বুঝতে পারি। তো বাংলাদেশের কনটেক্সটে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি ধীরে ধীরে পাবমেড এনলিস্টেড হয়ে যেতে পারি, তাহলে এটা একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি ডেভেলপ করে, মর্যাদাটা পায়। এবং সেটার জন্য পাবমেড নির্ধারিত বেশ কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেটা ফুলফিল করার প্রয়োজন আছে। তো লোকাল জার্নাল গুলো যদি সেই বিষয়গুলোকে ফুলফিল করার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস ওয়েতে চলে আসতে পারেন ইন টার্মস অফ দ্য জার্নালস স্ট্যান্ডার্ড এবং অ্যাকসেপ্টেবিলিটি, সেটা লোকাল জার্নালে পাবলিকেশনটা অনেক বেশি সম্মানিত হয়ে যায়, এবং এর মাধ্যমে স্টুডেন্টরা যথেষ্ট বেনিফিট পেতে পারেন। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যে জার্নালে প্রকাশ করছি সেই জার্নালে ইম্প্যাক্ট ফ্যাক্টর বা কতখানি ছিল, সেটা যাই হোক না কেন, যত কম ভ্যালুয়েবল হোক না কেন, 0.5 বা 0.6 যাই হোক না কেন, সেটাও কিন্তু তার ক্যারিয়ারের জন্য একটা ইতিবাচক পয়েন্ট হিসেবেই যুক্ত হবে। তো এটাই হতে পারে একটা ইন্ডেক্সিং ভ্যালু। ডক্টর নোভা কি সাপ্লিমেন্ট করবেন? আছেন ডক্টর নোভা? আমার কাছেও মনে হয় যে লোকাল জার্নাল লোকাল কনফারেন্সে পাবলিশ করা বিশেষ করে স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি, মানে কারণ সেখানে আমি যেহেতু কনফারেন্স কমিউনিটির সাথে খুব পরিচিত জার্নাল কমিউনিটির চেয়েও, আমার মনে হয় ওখানে নেটওয়ার্কিংটা হয়, অন্যদের কাজ সম্পর্কে জানা যায়, ওইটা একটা ভালো প্র্যাকটিস হয়ে যায় আর কি। আর এথিক্যাল প্র্যাকটিস গুলি যদি করতেই চাই, এখান থেকে আমাদের কাজগুলি সম্পর্কে জানা আর আমাদের দেশের কনটেক্সট গুলাই, মানে আমাদের প্রবলেম গুলার কনটেক্সটটা তৈরি করা, ওখানেও আমার মনে হয় এখানে এটা অবদান রাখতে পারবে। কারণ বিদেশিরা তো এসে আমাদের সমস্যা সমাধান করবে না, আমাদেরই করতে হবে। কাজেই আমাদের নেটওয়ার্কটা স্ট্রং করতে পারলে এই কাজ আমাদেরই কাজে লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নোভা। মুবাশশির সাব্বির, আপনি কি আছেন? একটু বলবেন। জি ডক্টর সাবরিনা, জি আমার যেটা প্রশ্ন ছিল, প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং আমি একটু রেলিভেন্ট, এটা ইদানিং একটা রেলিভেন্স পেয়েছি। বিশেষ করে প্রশ্নটা ছিল যে গভর্নিং কোনো বডি আছে কিনা লোকালি বা গ্লোবালি যারা এথিক্যাল অ্যাসপেক্ট গুলো রেগুলেট করে। আমাদের দেশে এটার অভাব আছে। মানে এখন যেমন ধরেন যে মনে করেন একজন দু একদিন আগেই আমার কাছে এক ছাত্র ফোন করলো, যে বলছে যে তার সুপারভাইজার তাদের একটা পেপারে, গ্রুপের পেপারে একজনকে ফার্স্ট অথর করেছে, তার হলো যে তারা দুজনের কেউ একজন ওখানে ফার্স্ট অথর হওয়া উচিত, তারাই সারা বছর জুড়ে কাজ করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সুপারভাইজার একজন অনেক সিনিয়র প্রফেসর, তো সেই ছাত্র এইটা নিয়ে কার কাছে যাবে? হ্যাঁ, মানে আমাদের এখানে কিন্তু এরকম কোনো গভর্নিং বডি এথিক্যাল ইস্যু নিয়ে ডিল করার জন্য ওইভাবে নাই। আর এটা একটু কঠিনও, এবং বিশেষ করে ছাত্রদের প্রেক্ষাপটে, ইয়াং একজন রিসার্চারের প্রেক্ষাপটে জিনিসটা একটু সেন্সিটিভ এবং কঠিন, ডেলিকেট। তো এটা নাই, যেটা হয়েছে যেটুকু আছে সেটা ওই প্রফেসর বাসিত ওনার স্লাইডেও ছিল, যে আমাদের কিছু জেনারেল গাইডেন্স আছে, গ্লোবাল কিছু অথরিটি আছে, তার মধ্যে একটা লিডিং যেটা প্রায় 20 বছরের বেশি ধরে কাজ করছে, এটাকে বলা হয় কমিটি অন পাবলিকেশন এথিক্স, বোধহয় পাবলিকেশন এথিক্স, কোপ আছে। আর এছাড়া আমাদের কিছু গাইডেন্স আছে, যেমন একটা আছে সিঙ্গাপুর স্টেটমেন্ট, যেটার কথা উনি উল্লেখ করেছেন। তো এদের গাইডেন্স গুলোকে নিয়ে, এদের গাইডেন্সকে সাইট করে, তখন প্রথম কথা হলো সুপারভাইজারের সাথে সরাসরি কথা বলা। যদি সুপারভাইজার তারপরেও যদি উনি থাকেন, উনি যদি ইনসিস্ট করেন তার পজিশনের উপর, তাহলে আমাদের এখানে এখন ওই মানে ইনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, অর্থাৎ
ডিপার্টমেন্টের সভাপতি বা এগুলো যাওয়া ছাড়া কিন্তু আমাদের খুব একটা রাস্তা নাই। তো এই ব্যাপারে আমাদের কিছু চিন্তা ভাবনা করার মধ্যে স্কোপ আছে যে রিসার্চ ইন্টিগ্রিটির মানে এখন আমাদের রিসার্চ ইন্টিগ্রিটির কোনো ব্যত্যয় হলে শেষ পর্যন্ত এটা ইনস্টিটিউশনাল যে কর্তৃপক্ষ অথরিটি আছে, কখনো কোনো প্লেজিয়ারিজমের কেস হলে বা হলে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ইসের কর্তৃপক্ষ তারা সেটা দেখে থাকে, তাদের কাছে রিপোর্ট করলে তারা সেটা টেক আপ করে, এটা ইনভেস্টিগেশন কমিটি হয় এবং সেই ইনভেস্টিগেশন কমিটির ভিত্তিতে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ইত্যাদিতে অনেক সময় তাদের বিরুদ্ধে তাদের বিষয়ে অ্যাকশন হয়। কিন্তু রিড্রেসারের জন্য মানে কোনো প্রপার ফোরাম যেটা অ্যাকসেপ্টেবল এরকম আমাদের ওইভাবে নাই। গাইডিং কিছুই আছে, সেটা যেটা বললাম গ্লোবাল পর্যায়ে এইগুলো আছে, তো এই ব্যাপারে কাজ করার সুযোগ। ডক্টর শামস, আমি একটু ফলো আপ প্রশ্ন করতে চাই। আমার এরকম একটা অভিজ্ঞতা ছিল যে আমাদের একটা রিসার্চ পেপারে যেহেতু চেয়ার, ডিন এদের পারমিশন দিয়ে যেতে হয়, তখন আমাদের একজন সিনিয়র স্যার ওনার নাম বসিয়ে দিয়েছিলেন, বলছিলেন ওনার পারমিশন ছাড়া এটা যেতে পারবে না এবং ওনার নাম বসাতেই হবে। এবং আমরা তখন মন খারাপ করলেও মেনে নিয়েছি। এই কনটেক্সটে এগুলা কিভাবে হ্যান্ডেল করা যায় সবচেয়ে ভালো? কোনো আইডিয়া থাকলে একটু শুনতে যাবো। হ্যাঁ, বেস্ট আইডিয়া আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন তো ওই এটা হলো যেটাকে বলে গেস্ট অথর বলে যেটা বললেন আর কি, আমাদের প্রফেসর বাসিত যেটা ওনার প্রেজেন্টেশনে গেস্ট অথর হিসেবে ছিল। তো এইগুলো মানে এটার বেস্ট ওয়ে আউট হলো যে এখন যে নতুন ট্রেন্ডটা শুরু হচ্ছে, যেটা শুরু হচ্ছে অনেক জার্নাল, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সেস এই ট্রেন্ডটা বেশি দেখছি যে প্রত্যেক অথরের কন্ট্রিবিউশন কি কি, মানে কোন অথর কি কাজ করেছেন সেইটা বলে দেয়া। যদি সমস্ত জার্নাল আস্তে আস্তে এই পলিসিতে চলে যায় যে মাল্টিপল অথর পেপারে আর্টিকেলে সেখানে কোন অথরের কি কন্ট্রিবিউশন সেটা ওই শেষে অ্যাকনলেজমেন্টস এর পরে লেখা থাকবে, এই ধরনের একটা জায়গায় গেলে মনে হয় সবচেয়ে ভালো হয়। মানে যদি আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়াইড এই ট্রেন্ডটা চালু হয় তখন এটা ক্লিয়ার হয়ে যাবে যে উনি অ্যাজ এ ইনস্টিটিউশনাল হেড অর গ্রুপ হেড উনি এটা সুপারভাইজ করেছেন। তখন ওনার লিখতেও কষ্ট হবে, মানে ওনার নামটা ঢোকাতেও কষ্ট হবে, কারণ উনি কি করেছেন ওনাকে বলতে হবে। ডক্টর সাবিন, আমি একটু মানে একটু অ্যাড করতে চাই। ব্যাপারটা আসলে শামস ভাই বলার পর একটু আরো একটু সিরিয়াস মনে হচ্ছে আর কি। প্রথম যে ব্যাপারটা যে দুইজন ছাত্রের অথরশিপ নিয়ে যে হুইল বি দ্য ফার্স্ট অথর, সো এজ এ সুপারভাইজার আমি যদি মনে করি যে দুইজন ছাত্রই আসলে ইকুয়ালি কন্ট্রিবিউট করছে, এটা কিন্তু স্টাডি দিয়ে লেখা যায় যে ইকুয়াল কন্ট্রিবিউশন এই দুইজনের। হ্যাঁ, দুইজন জয়েন্ট ফার্স্ট অথর এটা করা যায়, বা তিনজন কোনো সমস্যা নেই। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে আমি যেটা ফিল করি যে ছাত্ররা অনেক সময় যে মনে করে আমি কাজ করছি ঠিক আছে, আমি তাহলে আমি ফার্স্ট অথর হব। আসল ব্যাপারটা হচ্ছে যে এটা টেকনিক্যালি কাজ করা, এবং এই কাজটার যে আরেকটা ছাত্র যদি সেটার মানে রেজাল্টটা সে নিয়ে আসে, পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করে, পুরো পেপারটা ড্রাফট করে এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো করে, তাহলে যে কাজ করছে এবং যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা, পেপার আর্টিকুলেট করা যে করছে, আমি মনে করি যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করছে, পেপার মানে আর্টিকুলেট করছে, তার কন্ট্রিবিউশন বেশি। কারণ হচ্ছে কি, আমরা যারা এক্সপেরিমেন্ট করি, ফর এক্সাম্পল আমি যদি একটা মাইক্রোস্কোপে কাজ করি, এই ক্ষেত্রে একটা বড় অংশ কাজ করে কিন্তু টেকনিশিয়ান। হ্যাঁ, সো ছাত্রের মানে কায়িক পরিশ্রমের চেয়ে আমি অনেক বেশি তার ইন্টেলেকচুয়াল পরিশ্রমটাকে আমি অনেক বেশি মানে সুপারভাইজার হিসেবে অনেক বেশি আমি রেসপেক্ট করি। এটা আমার পয়েন্ট অফ ভিউ। সেক্ষেত্রে আমি ছাত্রকে বুঝিয়ে বলবো যে দেখো এই কাজটার এই কারণে সে ফার্স্ট অথর হওয়া উচিত। এটা তারপরে যদি দুইজনের ইকুয়াল কন্ট্রিবিউশন, তাহলে আমি ইকুয়াল কন্ট্রিবিউশন লিখে দিতে পারি, এটা সমাধান করা যায়। আর সেকেন্ড যে ব্যাপারটা বলছেন যে শামস ভাই, যে ওই পেছনে মানে কন্ট্রিবিউশন লেখা থাকে এবং ইনস্টিটিউটের হেডরা বা ডিরেক্টররা যিনি পারেন উনি সবই পারেন, তখন ওনারা লিখে দিতে পারেন ইয়াস সমস্ত কাজেই আমি সুপারভিশন ছিলাম, সমস্ত অ্যানালাইসিসে আমি ছিল। উনি প্রুফ রিডিং করে বলবেন ইয়াস আর্টিকেলটা আমি পড়ছি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করছি। তো এইটা ব্যাপার না। আমি যেটা বলবো নুবাবাকে, আপনাদের এই গার্ডস থাকা একটা সময় কারো গার্ডস থাকতে হয় এটা প্রটেস্ট করার, যে এই গার্ডস আমাদেরকে সৃষ্টি করতে হবে। ইয়াস, যদি আমি এটা মনে করি আনএথিক্যাল ক্রাইম হচ্ছে এখানে, আই হ্যাভ টু প্রটেস্ট ইট। আমরা যখন 2 জন 5 জন 10 জন প্রটেস্ট করব, তখন আস্তে আস্তে এটা ইট উইল বি এ পার্ট অফ আওয়ার কালচার। হ্যাঁ, কাজেই ওইটা একটা উপায় আমি বলবো যে এটা একসময় প্রটেস্ট করা উচিত আমাদের, যে ইয়েস আপনার এখানে আপনি অথরিটি হিসাবে সায়েন্টিফিক কন্ট্রিবিউশন না থাকাতে আপনি অথরশিপে আসতে পারেন না। আর আমরা নিজেরা নকিব স্যার যেটা বলছেন, নিজেরা যখন মানুষ হিসাবে বা আমরা সেলফ এথিক্সটা আমাদের ডেভেলপ না হবে, ততক্ষণ এটা চলতে থাকবে আর কি। সামহাও আমাদেরকে এটা থামাতে হবে, আর কোনো উপায় নেই আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার বোধহয় কিছু সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলেন। আমি সরি, আমরা একটু আপনাদের আলাপের ভিতরে আসি আর কি। খুব সহজ কথা, আসলে এই যে ম্যাল প্র্যাকটিস যেগুলো চলছে,
সেগুলো অ্যাড্রেস করার জন্য একটা অত্যন্ত সহজ উপায় আছে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্ট টকিং অ্যাবাউট দিস প্রবলেমস। আমাদের যে সোসাইটি, আমরা সবকিছু কথা বলতে স্বস্তি বোধ করি না। আপনি তার সামনে সরাসরি হয়তো বলতে পারেন, আপনি এগুলো নিয়ে কথা বলা থামাবেন না। আমার ইয়াং রিসার্চার যারা, আমার কলিগ যারা আজকে এখানে জয়েন করছেন, তাদের প্রত্যেকের কাছে আমার অ্যাপিল যে আপনারা যখনই দেখবেন খারাপ কিছু একটা হচ্ছে, ইউ টক অ্যাবাউট ইট। যিনি খারাপ কাজটি করছেন তার সামনে না বলতে পারেন, আপনার বন্ধু স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না, হ্যাঁ। শোনা যাচ্ছে না। স্যার মনে হয় সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে। হ্যাঁ, ডক্টর নাকিবের যে এটা মেসেজটা ছিল সেটা হচ্ছে যে স্পিক আউট, এবং আসলেই আমাদের একটা জবাবদিহিমূলক একটা ব্যবস্থা গড়ে তোলাটা খুবই সময়ের দাবি। এখানে আমরা যথেষ্টভাবে, আমি একটু সাপ্লিমেন্ট করছি সাবরিনা, সেটা ওই যে সেটা এই অথরশিপের ক্রেডেনশিয়ালের বিষয়টা, এটা এথিক্যাল বিষয়টা থেকে আসছে। তো এইগুলো বিষয় নিয়ে যদিও অবশ্যই আমাদের কথা বলতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম ওয়ার্ল্ড ওয়াইড credentials distribution amongst the co-authors একটা কোয়ান্টিটেটিভ ইন্ডেক্স ব্যবস্থা চালু হয়ে গেছে। কিন্তু এটা আমরা কতজন ওয়াকিবহাল আছি আমি জানি না, কিন্তু অথরশিপ যদিও প্রত্যেকটা পেপারের পেছনে একটা কন্ট্রিবিউশন থাকে, কিন্তু এটাকে এখন একটা ম্যাথমেটিক্যালি এটাকে একটা অ্যাপ্রুভ ইন্ডেক্সিং করে এটা চলমান হয়ে গেছে, এবং সেটা 4টা কনসেপ্টের উপর, 4টা ইস্যু ক্রাইটেরিয়ার উপর এগুলো করা হয়েছে: কনসেপশন এন্ড ডিজাইন, ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস এন্ড কনক্লুশন এন্ড ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন। এবং এটার উপর যে ইন্ডেক্সটা টি ইন্ডেক্স দাঁড়িয়ে গেছে, এই বিষয়গুলো ইতিমধ্যেই বহির্বিশ্বে চলমান। তো সেটার উপর বেস করে যদি প্রত্যেকটা অথরের রিলেটিভ কন্ট্রিবিউশন, যেটাকে বলা হচ্ছে আইসিআর, রিলেটিভ ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন, সেটা যদি মেজার করা থাকে বা সেটা যদি সিগনিফাই করা থাকে, তাহলে আমরা যেমন অথরশিপ, ঘোস্ট অথরশিপকে আমরা বের করে আনতে পারবো, গেস্ট অথরশিপকে আমরা ফেলে দিতে পারবো, ঠিক এট দ্য সেম টাইম co-authorদের যে একটা সিরিয়াল থাকবে, হ্যাঁ, বেসড অন देयर কন্ট্রিবিউশন, সেটারও একটা অর্ডার আমরা তৈরি করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মুবাশির স্যার, আচ্ছা ম্যাডাম বোধহয় কিছু বলতে যাচ্ছেন। আমি জাস্ট এক মিনিট একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে কালেকটিভলি এই ধরনের সেমিনার আমি অনেক থ্যাংক ইউ জানাই NYAB কে, কারণ হচ্ছে এই ধরনের আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু যারা ওই গেস্ট অথর হতে চান তারা কিন্তু হওয়ার সাহস পাবেন না। সো কালেকটিভলি উই হ্যাভ টু রেজিস্ট, নট যে ইন্ডিভিজুয়ালি রেজিস্ট। মানে অ্যাজ এ সায়েন্স কালচার যখন ডেভেলপ হবে তখন কিন্তু গেস্ট অথরশিপ অটোমেটিক্যালি বেরিয়ে যাবে জানলা দিয়ে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা মুবাশির সাব্বির, আপনি আছেন এখানে? জি, আপনি একটা কোশ্চেন করেছিলেন, আপনি বলেন এটা। আচ্ছা, কোশ্চেনটা ছিল যে বাসিত স্যার হচ্ছে তার লেকচারের সময় সেলফ প্লাজারিজম এবং সেলফ সাইটেশন দুইটা আলাদাভাবে উল্লেখ করলেন। তো সেলফ প্লাজারিজম বলতে যেটা বুঝাইলেন যে আমার কোনো প্রিভিয়াস পেপারের কোনো অংশ যদি আমি সাইটেশন ছাড়াই হচ্ছে যে আমি লিখে দিই, তো আমি মানে দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম না। দুইটা কি ইকুয়ালি ডিসকারেজ করা হচ্ছে? আর যদি ডিসকারেজ করা হয় তাহলে কখন বুঝবো যে আমি সেলফ সাইটেশন করতে পারবো, মানে কখন করা উচিত আমাদের বা কখন করা উচিত? থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু কোশ্চেনটা আমাকে ইয়ে করে মঞ্জু স্যার, আমি আনসার দিব প্লিজ। আচ্ছা, সেলফ সাইটেশন যেটা হয়, একটা হচ্ছে আমি বলছি একটা ওয়ার্ড না আপনি মিস করছেন, ইররিলেভেন্ট সেলফ সাইটেশন। যে আপনি যে কাজটা মানে এখন নতুন যে কাজটা আপনি সাবমিট করছেন, এইটার সাথে যদি আপনার কাজটা যদি ইররিলেভেন্ট হয় এটাকে তাহলে সাইট করবেন না। যদি রিলেভেন্ট হয় ডেফিনেটলি আপনার সাইট করা উচিত। এক্ষেত্রে সাইট না করাটা অপরাধ, আপনার কাজটা আগের কাজটা সাইট না করা অপরাধ। অনেকে যেটা করে কি, যে আরেকটা পেপার পাবলিশ করার জন্য আগের কাজটাকে হাইড করার চেষ্টা করেন, হ্যাঁ, যে ওইরকম ওইখান থেকে সিমিলার কিছু টেক্সট নিয়ে, সিমিলার কিছু ফিগার নিয়ে, বা অন্যভাবে রিঅ্যারেঞ্জ করে এটাকে আরেকটা পেপার মানে পাবলিশ করার জন্য আগের কাজটাকে সাইট করেন না। সো ইররিলেভেন্ট হলে সাইট করাটা ক্রাইম, আর রিলেভেন্ট হলে সাইট না করাটা ক্রাইম। হ্যাঁ, আর সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার আগের পেপার হোক বা যেখানেই হোক, আমরা যে টার্নিটিন যে সফটওয়্যার গুলো আছে এটাতে এখন ইউজ হয়, তো এটাতে সিমিলারিটি ইন্ডেক্স একটা পার্সেন্টেজ আছে। কখনোই আপনার আগের কাজের মেসেজটা বা ইনফরমেশনটা নতুন কাজে নতুন ভাবে আপনাকে লিখতে হবে। আপনি ওইখান থেকে আপনি ওই পেপারে ইন্ট্রোডাকশন লিখছেন, যেটা ওই ইন্ট্রোডাকশনের একটা প্যারা আপনি আবার এই পেপারে লিখে দিলেন, বা ওইখানে আপনি যেভাবে ডিসক্রাইব করছেন আপনি একটা ফেনোমেনাটাকে এইখানে আবার করে ফেলেন। তো এইটা আসলে
কাইন্ড অফ সেলফ প্লেজারিজম হয়ে যায়। কাজে আপনার কোনো মেসেজ থাকলে সেই মেসেজটাকে আঁকবেন, বাট মনে করতে হবে এটা আপনার নতুন একটা নভেল, নতুন একটা উপন্যাস, নতুন একটা গল্প লিখতেছেন আপনি। নতুন একটা গল্প লেখার জন্য যা করা দরকার আপনাকে তাই করতে হবে। ইজ ইট ক্লিয়ার? নাকিব স্যার, তখন আপনি বলতে বলতে থেমে গিয়েছিলেন, আপনি যদি আমার মনে হয় যে সেটা বলাই হয়েছে আর কি, যে আমরা যখন আমরা প্রবলেম গুলো নিয়ে কথা বলা শুরু করব, দ্যাট উইল বি দ্য ফার্স্ট স্টেপ, এবং দ্যাট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। যে প্রবলেম আছে, অসম্ভব বেশি প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো নিয়ে আমরা যথেষ্ট কথাবার্তা বলি না। এই কথাবার্তা বলার মতো একটা পরিবেশ সৃষ্টি করা এবং ওপেননেস, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। আমরা যখন বলবো যে এখানে এই অসঙ্গতি, এখানে এই সমস্যা, তখন সমাধানের পথ বের হয়ে আসবে আর কি। সো যেটা আমি সবাইকে বলবো, যে যখন সমস্যা দেখবেন, ইউ কাম ফরওয়ার্ড এন্ড ইউ টক অ্যাবাউট ইট। এই দ্যাটস ইট। ইয়া, আচ্ছা, আমাদের সাথে আসলে অনেক জুনিয়র স্টুডেন্টরাও আছে, মানে ফার্স্ট ইয়ারেও আছে। তো ওদের অনেক কোশ্চেন আসছে যে মেহেদী হাসান হৃদয়, আপনি হয়তো এটা থেকে শুরু করতে পারেন। আমি অনেকজনের কোশ্চেন একসাথে করে ওনাকে বলতে বলছি। মেহেদী হাসান হৃদয় কি আছেন? মেহেদী হাসান নাই বোধহয়। Thank you, sir, for giving the chance to speak. Sir, my question is that since we are just entering into research, so if the field is new, it means I personally am a student of Bangladesh Sheikh Mujibur Aviation and Aerospace University. So my field is aerospace. So this field is totally new in Bangladesh. So what would you suggest? What can we do to enhance this field of research in our country? Aerospace. এটা মানে বিএসএমআর, বাংলাদেশ ইউনিভার্সিটি, শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি অফ এরোনটিক্যাল এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি, এভিয়েশন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। মঞ্জুর স্যার কে আনসার করবেন এটা? এটা আমি সাপ্লিমেন্ট করতে পারবো না, আমি সরি। জেবাপা করবেন প্লিজ। জেবাপা, আপনি আনমিউট করে নেন। জেবাপা, আপনি আনমিউট করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো আমার সাবজেক্ট এটা না, কিন্তু আমি ওনার আর কি কোয়েশ্চেনটা আমি চ্যাটে দেখেছিলাম। তো যে কোনো সাবজেক্টের জন্য আসলে নতুন যখন থাকে, ইউ হ্যাভ টু রিড আ লট অফ পেপারস, এবং সেই পেপার পড়ে নিজের একটা ইন্টারেস্ট বা যেটাই হোক সেটা দিয়ে একটা আইডিয়া করা, যে আমি কি করতে চাই, ওরা কি করেছে, আমি কি করতে চাই, আমি নতুন কি করতে পারি। তারপরে ইনাফ পেপার পড়ে একটা হাইপোথেসিস করা, and then try to design experiments যেগুলো সেই হাইপোথেসিসকে প্রুফ করবে অথবা ডিসপ্রুভ করবে, and then to go forward. So পেপার পড়ার বিকল্প নাই। যে কোনো নতুন রিসার্চে ওই ফিল্ডে যা যা হয়েছে সেটা ভালো করে পড়তে হবে। এখন অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো ইংরেজিতে পেপারগুলো এত মানে অ্যাসিমিলেট করতে আমাদের কষ্ট হয়, তো সেখানেও মেথডোলজি আছে যে একটা পেপার কিভাবে, মানে কোন জায়গাটা আগে পড়লে আমার ভালো হবে। আর সব থেকে ভালো হচ্ছে যদি জার্নাল ক্লাব করে ফেলা হয় ওই একই বিষয়, তাহলে বিভিন্ন পেপার যদি ডিসকাস করা হয় এভরি উইক, তাহলে অ্যাজ আ গ্রুপ ইউ ক্যান ফর্মুলেট আইডিয়াস এবং পরে এক্সপেরিমেন্ট করা যেতে পারে। থ্যাংক ইউ। Thank you for your valuable comment. ডক্টর সাবিনা অজতি জুনিয়র, আমি ওকে আসলে পার্সোনালি চিনি, তো আমি তার কনটেক্সটটা বুঝে আমি একটা আনসারটা করতে চাই আর কি। যে আমার মনে হয় মেহেদী হাসান হৃদয়, আমরা হচ্ছে মানে 1:30 তে শেষ করার কথা ছিল, আমরা যদি একটু কন্টিনিউ করি, আমার ধারণা আমার মনে হয় আমরা একটু কন্টিনিউ করা উচিত, কারণ অনেক কোশ্চেন আছে, আমরা একটু কন্টিনিউ করবো আর কি। হ্যাঁ প্লিজ, আমি হ্যাঁ প্লিজ মেহেদী হাসান, মানে আপনার যে ব্যাপারটা আসলে আমি যেটা বুঝতে পারছি যে এটা একটা সাইকোলজিক্যাল জিনিস কাজ করতেছে, যে আপনার ইউনিভার্সিটি নতুন, আপনার ডিপার্টমেন্ট নতুন, ওইখানে কোনো ফ্যাসিলিটিস নাই বা কোনো গ্রুপ নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ধরনের একটা হয়তো আমার মনে হচ্ছে আর কি। তো আপনাদের ইউনিভার্সিটি ডেভেলপ করতেছে, ইউনিভার্সিটি আপনি যখন ডেভেলপ হবে, আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যখন যাবেন, আপনি দেখবেন ঠিকই এর ভিতরে ল্যাবরেটরি হয়ে যাবে এবং কিছু সুপারভাইজার সেখানে চলে আসবেন। আপনারা তখন ওই সুপারভাইজারের সংস্পর্শ গেলে, হ্যাঁ, যখন আপনি তখন এরকম ভাবে যারা অন্যান্য রিসার্চ করে ওইরকম করতে পারবেন আর কি। বাট যেভাবে ম্যাডাম যে কথাটা বলছেন খুবই ইম্পর্টেন্ট, ওইটা না হওয়া পর্যন্ত আপনাদের কাজ হবে, বা এই গ্রুপ তৈরি না হওয়া পর্যন্ত, যে প্রচুর পড়াশোনা। আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে রিসার্চ হচ্ছে 80% পড়াশোনা, 20% ওয়ার্ক। রিসার্চ ওয়ার্ক যেটা বলি আমরা, তার ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে পড়াশোনার উপরে। সেক্ষেত্রে ম্যাডাম ওইটাই আমি বলবো যে আপনারা পড়াশোনা করেন। আপনি যখন ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যাবেন, তখন আপনি একজন টিচার পাবেন, একজন সুপারভাইজার পাবেন, গ্রুপ পাবেন, হ্যাঁ, তখন আপনাদের রিসার্চে আপনারা তখন সরাসরি আপনারা ইনভলভ হতে পারবেন। ইজ ইট ক্লিয়ার টু ইউ হৃদয়?
Thank you, sir. Komal T, are you there? You are asking about a question about marketing research. Komal T? নাই আচ্ছা রিসার্চকে কিভাবে মার্কেটিং এ নিয়ে আসা যায় এটা নিয়ে বোধহয় একটা কোশ্চেন করছিলেন ওই বিষয়ে যদি কিছু বলতে চান কেউ ডক্টর নুবা কি বলবেন? আমার মনে হয় এই প্রশ্নটা একটু আনক্লিয়ার, মানে ঠিক আছে, মানে ওই প্রশ্নকারী নাই, আমি বলছিলাম যে ওনাকে মানে কয়েকবার প্রশ্ন চ্যাট বক্স থেকে, তো এখন প্রশ্নকারী না থাকলে এটা ছেড়ে দেয় ভালো। তাহলে এটা ছেড়ে দেই। সুপারভাইজার চুজিং নিয়ে একজন কোশ্চেন করেছেন, রিফাত কি আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। রিফাত বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আচ্ছা, বলেন প্লিজ। আমার প্রশ্নটা একটু ভাস্ট, মানে হচ্ছে আমি একদম শুরু করতে যাচ্ছি যে জায়গাটা থেকে, যে আমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্সে থার্ড ইয়ারে কিংবা ফোর্থ ইয়ারে আছি, তারা মানে একটা অনেক বড় বিষয় জানি, কিন্তু ঠিক কোন বিষয়টা থেকে রিসার্চ শুরু করব এবং ওই বিষয়টা নিয়ে কোন প্রফেসর আসলে কাজ করেন, আমরা কি থেকে কিভাবে সুপারভাইজার সিলেক্ট করব, কার আন্ডারে শুরু করব, এই জিনিসগুলো বুঝতেছি না। এবং আমাদের যে ফোর্থ ইয়ারে একটা থিসিসের ক্রেডিট থাকে, যার জন্য আমাদের থিসিস কমপ্লিট করা লাগে, তার জন্য আমরা 6 মাস থেকে 1 বছরের মতো সময় পাই। তো তার মধ্যে আসলে কোর্সের থিসিস কমপ্লিট করে ওটাকে পাবলিকেশন পর্যন্ত নিয়ে যাওয়া আসলে ওই সময়ের মধ্যে কতখানি সম্ভব, এই পুরো ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। মঞ্জুর স্যার কে বলবেন? এটা বাসিতে বলো, বাসিত তুমি। আচ্ছা আমি বলবো। এটা খুব মানে অনেক কঠিন একটা কোয়েশ্চন আসলে। থ্যাংক ইউ রিফাত আপনাকে বলার জন্য। প্রথমে সুপারভাইজার চুজিং এর ব্যাপারটা আসছে, তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে সুপারভাইজার চুজিং এ আমি আপনার জায়গায় থাকলে আমি একজন প্রফেশনাল সুপারভাইজারকে চুজ করতাম, যিনি আসলে মানে টপ টু বটম একজন প্রফেসর এন্ড রিসার্চ, একজন রিসার্চার, মানে উনি লেকচারার হোক বা প্রফেসর, মানে একজন টিচার এন্ড রিসার্চার, মানে উনি ধ্যানে জ্ঞানে কাজে কর্মে, ফর এক্সাম্পল এখানে কয়েকজন আছেন, নাকিব স্যার আছেন, জেবা ম্যাডাম আছেন, হ্যাঁ উনাদের মতো কাউকে আমি চুজ করতাম, যারা হচ্ছে মানে 24 আওয়ার্স দে আর রিসার্চার। হ্যাঁ, এইটা আমার ইয়ে থাকতো রিসার্চার চুজ করতে। আমি আপনার জায়গায় হলে যে আমি ওই রকম সুপারভাইজার চুজ করতাম যার কাছে রিসার্চটা অনেক বেশি প্যাশনেবল, যিনি রিসার্চ করেন রিসার্চকে ভালোবেসে, যিনি তার ছাত্রগুলোকে তার ফিউচার চিন্তা করে তাকে একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসাবে তৈরি করার জন্য যিনি শ্রম দেন, তাকেই আমি চুজ করতাম। সেকেন্ড যে ব্যাপারটা যে আপনি যেটা বলছেন যে আপনাদের জন্য মানে ফিল্ড চুজ করা বা নেরো ফিল্ড এরকম কিছু, তাই না? যে মানে নেরো ফিল্ডে কি করে আসবেন? আচ্ছা, আপনি যখন সুপারভাইজার চুজ করবেন, এজ এ সুপারভাইজার আমি যেমন আমার স্টুডেন্টকে যেটা করি, তাদেরকে প্রথমে আমি ল্যাবে, এখন টাইম লেন্থ একটা ব্যাপার, আসলে ওই টাইম লেন্থটা একটু পরে বলি, যে আমি তাদেরকে যেটা করি, তারা আমার কাছে অফিসিয়ালি 1 বছর থাকতে পারে একজন মাস্টার স্টুডেন্ট, আমাদের বুয়েটের যে আমাদের যে ডিউরেশন, সেখানে 1 ইয়ার আমি তাদেরকে পাই। তো ফার্স্ট 3 or 4 মান্থস আমি তাদের প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে তাদেরকে ল্যাবে রাখি, তাদেরকে এক্সপেরিমেন্টাল টেকনিক গুলো তারা শিখে, অন্য ছাত্রদের সাথে থিওরি গুলো শিখে এবং প্রচুর পড়াশোনা করে, যেগুলো সেমিনার হয় ডিপার্টমেন্টে, গ্রুপের সেমিনার হোক, ডিপার্টমেন্টের সেমিনার হোক, ইউনিভার্সিটি সেমিনার হোক, বা ঢাকায় কোনো কনফারেন্স হইলে তাদেরকে ওইখানে অ্যাটেন্ড করতে দেই, অ্যাটেন্ড করতে আমি এনকারেজ করি। তাতে কি আস্তে 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 সে বড় থেকে ছোট হয়ে আসতে শুরু করে তার জগৎটা, যে কোথায় সে যাবে। তারপরে একসময় তার সাথে আমি বসে আমরা আরেকটু ডিসকাস করি, তাকে হয়তো আমি একটা খুব ভালো একটা পেপার, যেটা একটা বেস পেপার হিসেবে ধরা যায়, ওই পেপারটা দেই, তারপর সে হয়তো পেপার পড়ে, ওই পেপারে রিলিভেন্ট পেপার পড়ে, এইভাবে আস্তে 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 তার একটা সেলফ ডেভেলপমেন্ট হয়ে যায়। তারপরে দেখা যায় অটোমেটিক্যালি আমরা একটা ন্যারো জোনে চলে আসতে পারি। সো এটা হচ্ছে আসলে যে আপনি 3 মাস 6 মাস এইভাবে আপনি বলা যাবে না, বা এটা ঠিক করা যাবে না, বাট এটা কেউ খুব তাড়াতাড়ি চলে আসে এই ন্যারো জোনে, কারো আসতে একটু সময় লাগে, বাট আপনি এই প্রসেসটার ভিতর দিয়ে যদি যান তাহলে একসময় আপনি চলে আসবেন। সো এটা সমস্যা নয়। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনি বলছেন যে 6 মাসের ভিতরে কিভাবে পাবলিশ করব, আমি আমার এমএসসি স্টুডেন্টকে সবসময় বলি যে পাবলিকেশন হচ্ছে অলওয়েজ সেকেন্ডারিও ধরি না আমি এটাকে, এটা আমার কাছে সেকেন্ডারি ইস্যুও না। একজন ইয়াং রিসার্চার যে শুরু করবে, তার কাছে রিসার্চ শেখাটা
দ্য লার্নিং অফ রিসার্চ, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে রিসার্চ শিখতে হয়, এইটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা শিখে আপনি জেনে শিখে বুঝে যখন আপনি রিসার্চ করবেন, টুডে টুমরো অর দ্য ডে আফটার টুমরো এক সময় আপনার কাজটা পাবলিশ হবে। খুব ভালো জার্নাল না হলেও মিডিয়াম ক্যাটাগরি জার্নাল হবে, আপনার সুপারভাইজারই ফিল করবে যে এই স্টুডেন্টটা অনেক শ্রম দিছে, অনেক কাজ করছে, তার কাজটা কিভাবে একটা পাবলিশেবল পর্যায়ে নিয়ে আসা যায়। সো এটা একটা টোটাল একটা টিম ওয়ার্ক হিসাবে আসবে। তো আপনাকে যে ইয়াং রিসার্চার আমি যেটা বলবো, প্লিজ pay your maximum effort to learn the research. এইসব পাবলিকেশন এগুলো তা চিন্তা করে আপনি রিসার্চ শিখাটাকে আপনার হাইয়েস্ট এমফাসাইজ দেন, হাইয়েস্ট রিপোর্ট দেন, রেজাল্ট আপনি একদিন পাবেনই, রিওয়ার্ড আপনি একদিন পাবেনই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। নাকিব স্যার মনে কিছু বলতে যাচ্ছেন? ডক্টর নাকিব। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি যে এইটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা বোধহয় রিফার করেছেন। আপনি কোন ইয়ারের ছাত্র বা ছাত্রী? থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার? স্যার আমি থার্ড ইয়ারে। জি স্যার। এটা অসম্ভব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা আসলে একটু অন্যভাবে আমার মনে হয় দেওয়া উচিত। এখানে আমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদের একটা বড় ফেলিওর আছে, আমি যেটা বলতে চাই, কারণ এটা হয়তো কারো কাজে লাগবে। এখানে অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। আসলে যেটা করা উচিত যে ছাত্রছাত্রীদের যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আসবে তাদের জানা উচিত যে ডিপার্টমেন্টের যে ফ্যাকাল্টি মেম্বার গুলো আছেন তাদের প্রত্যেকের রিসার্চ প্রোফাইল, এইটা একটা ওপেন ইনফরমেশন হওয়া উচিত, একদম বোর্ডে টাঙিয়ে দেওয়ার মতো, অথবা ওয়েবসাইটে এমন ভাবে থাকবে যে একজন ছাত্রছাত্রী থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আস্তে আস্তে জানবে যে তার ডিপার্টমেন্টের যতজন ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদের প্রত্যেকের কোন কোন ফিল্ডে এক্সপার্টিস আছে। এরপরে সেই ছাত্র বা ছাত্রী যেটা করা উচিত সেটা হচ্ছে তার নিজের ইন্টারেস্টের সাথে সেই ফ্যাকাল্টি মেম্বারের রিসার্চ ইন্টারেস্টকে ট্যাগ করা। এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি শুধু রেপুটেশন থেকে দেখে যাবেন না, শুধু রেপুটেশন থেকে সুপারভাইজার পছন্দ করবেন না। যেটা দরকার সেটা হলো আপনি যদি রিসার্চ করতে চান, ইফেক্টিভলি রিসার্চ করতে চান, ইউ মাস্ট বি প্যাশনেট অ্যাবাউট ইট। আপনার বিষয়বস্তুটিকে অত্যন্ত অ্যাট্রাকটিভ মনে হতে হবে, আপনার নিজের 100% ইন্টারেস্ট থাকতে হবে। আপনার ইন্টারেস্টের সাথে আপনার ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন, আপনার শিক্ষক যারা আছেন, তাদের যার ইন্টারেস্ট অ্যালাইনড হয় তাকে অ্যাপ্রোচ করেন, তার সাথে কথাবার্তা বলেন এবং তারপরে একটা কোর্স অফ অ্যাকশন ঠিক করেন। আমাদের বিভাগগুলোর মধ্যে যে সমস্যাটা হয়েছে, আমাদের অনেক ছাত্রছাত্রী থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছে ডিপার্টমেন্টে, কিন্তু তারা পরিষ্কার তাদের কোনো ধারণা নেই যে কি কোন শিক্ষক এক্স্যাক্টলি কোন ফিল্ডে কি ধরনের কাজ করা। এইটা কিন্তু ডিপার্টমেন্টগুলোর দায়িত্ব ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা, যাতে তারা একটা ইনফর্ম ডিসিশন নিতে পারে। তো আমি মনে করি যে এই পয়েন্টের একটা এমফাসিস এখানে থাকা উচিত। আর হচ্ছে যে যেটা বললাম, প্যাশন এবং ইন্টারেস্ট। রিসার্চ যদি আপনার প্রবল ভালো লাগা না থাকে তাহলে আপনি করতে পারবেন। মিনিংফুল রিসার্চার হতে গেলে আপনাকে ওই প্যাশন, লাভ, ইন্টারেস্ট, এই তিনটা জিনিসে থাকতে হবে। পাবলিকেশন কবে হবে না হবে সেটা বাদশা সাহেব বলেছেন, ওটা আপনার মেইন ফোকাস না। ইফ ইউ বিকাম এ গুড রিসার্চার, আপনার পাবলিকেশন হতেই থাকবে, কিন্তু প্রথম পয়েন্ট হচ্ছে ইউ হ্যাভ টু বি এ গুড প্যাশনেট রিসার্চার। থ্যাংক ইউ। প্রফেসর নাকিবের সাথে একটু যুক্ত করি যে এখানে বিশ্ববিদ্যালয়গুলো তারা তাদের ফ্যাকাল্টিদের রিসার্চ প্রোফাইল রেসপেক্টিভ ওয়েবসাইটে আপলোড করে দিতেই পারেন। এটা যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের একটা দর্পণ বিশেষ, এর মাধ্যমে প্রত্যেকটা ফ্যাকাল্টি কি কাজ করছেন এটা যেমন স্টুডেন্টরাও জানতে পারে, পুরো গোটা বিশ্ব জানতে পারে। এবং এই রিসার্চারদের যে পাবলিকেশন গুলো হচ্ছে এটার উপরও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর একটা রেটিং হয়। তো অনেক সময় হয় কি, আমরা বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে আমাদের পার্সোনাল পাবলিকেশন গুলো আপলোড না করার ফলে বিশ্ববিদ্যালয় তাদের মূল্যবান সাইটেশন বা মূল্যবান ইম্প্যাক্ট অর্জন করতে ব্যর্থ হয়। সেদিক থেকে চিন্তা করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইটসেলফ এরকম একটি ব্যবস্থা নিতে পারেন, প্রত্যেকটি ফ্যাকাল্টির ব্যক্তিগত পাবলিকেশন প্রোফাইল তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করে দেয়া। ধন্যবাদ। ডক্টর সাবরিন, আমি জাস্ট একটা মিনিট আর কি, যে মঞ্জুর স্যার বা নাকিব স্যার যেটা বললেন যে আসলে আমাদের বুয়েটে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের আমরা এমএসসি স্টুডেন্ট নেই, আমরা এমএসসি স্টুডেন্ট আমাদের যেদিন কোর্স ওরিয়েন্টেশন হয় একদম প্রথম দিন ক্লাসেই আমরা প্রত্যেকটা টিচারের প্রোফাইল তাদের সামনে উপস্থাপন করি এবং আমাদের ওয়েবসাইটটা প্রত্যেক উইকেই আমাদের এটা আপডেট করা হয়। যার কারণে ওই আমি ফিল্ডের ব্যাপারটা আসলে মিস করছিলাম, আমরা ওই দিনই ছাত্ররা একটা আসলে আমাদের পেয়ে যায়, ওরা একটা ফ্লেভার পেয়ে যায় যে কোন টিচার কোন ফিল্ডে রিসার্চ করেন। সো এটা আসলে ওরিয়েন্টেশন এমএসসি বিশেষ করে রিসার্চটা নেওয়ার আগে এরকম ওরিয়েন্টেশন ক্লাস পুরো ডিপার্টমেন্ট নিতে পারে। এবং আমি গ্লাসগোতে যেটা দেখছিলাম, ওদের একটা ডে থাকে, তাদের সমস্ত রিসার্চ পোস্টার হিসাবে বাইরে থাকে, পোস্টারগুলো গ্রুপের লোকরা প্রেজেন্ট করেন, ছাত্ররা ঘুরে ঘুরে দেখে। সো যতভাবে আমরা
আমাদের এই ব্যাপারগুলোকে আসলে স্প্রেড করতে পারবো তত ছাত্রদের জন্য সুবিধাজনক। এবং ইউনিভার্সিটি এটা ম্যান্ডেটরি করা উচিত, করবে কিনা জানি না, যেমন বুয়েট এটা ম্যান্ডেটরি কাইন্ড অফ যে ওয়েবসাইটটা আপডেট রাখা, এবং আমাদের ডিপার্টমেন্টে আমাদের হেড এটাকে সবসময় এটাকে মানে কনসার্ন রাখেন ওয়েবসাইট আপডেটেড কিনা। থ্যাংক ইউ। ডক্টর বাসিতের কাছ থেকে মনে হয় আমরা একটা আইডিয়া পেলাম টু অর্গানাইজ দ্য রিসার্চ ফেয়ার, টু অর্গানাইজ দ্য রিসার্চ ফেয়ার ফর দ্য ডিপার্টমেন্ট। এটা একটা কনসেপ্ট হিসেবে চিন্তা ভাবনা করা যেতেই পারে। তো ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। ডক্টর সাবরিনা। সাইফুল্লাহ দীপ্ত, আপনি আছেন? সাইফুল্লাহ দীপ্ত। Hello. Good evening, everyone. Hello. Yes. স্যার, আমি কেবল আমার অনার্সটা কমপ্লিট করেছি। আমার হয়তো অনার্সে রিসার্চের কোনো সুযোগ ছিল না। তো এখন কোশ্চেন হলো, আমি ধরেন আমার ইউনিভার্সিটির বাইরে কারোর সাথে কাজ করতে অনেক ইচ্ছুক। তো এখন হয়েছে তারা তো ধরেন স্টুডেন্ট, অনেক স্টুডেন্টই আমার মতোই অনেক ইন্টারেস্টেড তাদের সাথে কাজ করতে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে তারা আসলে কিভাবে চুজ করেন, যে তারা কি এক্সপেক্ট করেন যে না, যেহেতু একজন অনার্স কমপ্লিট করছে তাদের ভিতরে এই গুণগুলো অবশ্যই থাকা উচিত, তারা মোটামুটি ভালো রিসার্চ জানবে, অথবা তারা এক্সপেক্ট করেন যে না, তারা আসলে যোগ্য, তাদেরকে সুযোগ দিলে তারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে? এইটাই আমার কোশ্চেন। মঞ্জুর স্যার কি আনসার করবেন? এটা শামস বলতে পারো। সরি, দুঃখিত, একটু অন্যমনস্ক ছিলাম। হ্যাঁ, মানে কোশ্চেনটা হচ্ছে যে মানে সুপারভাইজাররা কি আসলে সিক করে একজন স্টুডেন্টের মধ্যে? না সাবরিন, এটা কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। কোশ্চেনটা ছিল যে মনে করেন রাজশাহী ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট বুয়েটের বা ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন সুপারভাইজারের সাথে কাজ করতে চান, সেই ক্ষেত্রে ছাত্র কি করে অ্যাপ্রোচ করবে, এবং অ্যাপ্রোচ করলে সুপারভাইজার তাকে সুপারভাইজ করবেন কি না, এইরকম আর কি কোশ্চেনটা। সাফিল, আমি ঠিক আছে? আমি তো এইজন্য দুটো মিক্স করে। হ্যাঁ, তাহলে এইটা ছিল কোশ্চেন। হ্যাঁ, শামস ভাই, এটা কি আপনি আনসার করবেন? না হলে আমি করতে পারি। যে এই ধরনের কেসটা আমি ফেস করছি আর কি, এটা তাহলে আমি একটু বলি, শামস ভাই পরে একটু সাপ্লিমেন্ট করবেন। হ্যাঁ, জাস্ট যে সাফিলা দীপ্ত, যে ব্যাপারটা হয় যে আমাদের দেশের ছাত্রদের, বিশেষ করে ইয়াং রিসার্চারদের, তাদের একটা মানে মেন্টাল একটা সেটআপ থাকে যে আমি একটা পেপার করার জন্য রিসার্চে যাব। সো আপনার মানে এজ এ সুপারভাইজার যদি আমি যদি বুঝতে পারি যে আপনি আমাকে অ্যাপ্রোচ করতেছেন একটা পেপার পাবলিশ করবেন, আপনি একটা পেপার পাবলিশ করলে আপনি বিদেশে যেতে পারবেন, আপনি গ্রান্ট পাবেন, ফান্ড পাবেন, এইটা যদি আপনার উদ্দেশ্য আমি কোনোভাবে বুঝে ফেলি, এজ এ রিসার্চার আমি আপনাকে অ্যাকসেপ্ট করবো না। হ্যাঁ, আই এম সরি টু সে দ্যাট। বাট আমি যদি বুঝতে পারি যে আপনি রিয়েলি রিসার্চ জানতে শিখতে আপনি আগ্রহী, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি আপনাকে ফ্যাসিলিটেট করব। এবং আপনাকে আমি যেটা করি যে আমার কাছে সফার গত 2-3 বছরে 2 থেকে 300 হলো স্টুডেন্ট আসছে, এরকম জুনিয়র স্টুডেন্টরা। তো আসার পরে আমি তাদেরকে যখন একটা টপিক নিয়ে আলোচনা করি, বলি তুমি এই টপিকটা পড়ে যা পারো তুমি আরো এর সাথে আরো 10টা পেপার পড়ে 5টা বা 10টা স্লাইড করে নিয়ে আসো, আমরা এটা নিয়ে ডিসকাস করি, বা তোমার যেটা ইন্টারেস্টেড টপিক সেটাতেই আমরা এটা ডিসকাস করি। তারপরে তারা আর আসে না। হ্যাঁ, সো এই ব্যাপারটা আর কি, যে ফার্স্ট আপনি যদি আপনার অ্যাপ্রোচটা এমন ভাবে থাকা উচিত যে আপনি আসলে রিসার্চ শিখতে চান, ওইটা আপনার প্রাইম অবজেক্টিভ না আপনি এটা পেপার করবেন, আপনি বিদেশ যাবেন, বা আপনি বিদেশ চলে যাবেন, আমেরিকা চলে যাবেন 2021-এ। সো 1 বছর আপনি ফ্রি আছেন, তখন গিয়ে বলে আমি 1 বছর ফ্রি আছি, এই 1 বছর আমি কিছু করতে চাই। এইভাবে অ্যাপ্রোচটা হওয়া উচিত আপনার যে আপনি একজন প্যাশনেট রিসার্চার, যে আপনি রিসার্চ শিখতে চাচ্ছেন, এক্ষেত্রে একজন সুপারভাইজার আপনাকে নিতে আগ্রহ বোধ করবেন। শামস ভাই, আপনি প্লিজ আপনি একটা সাপ্লিমেন্ট করেন। না, আমার মনে হয় যে আপনার উত্তর কমপ্লিট আছে। আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আর অ্যাড না করি। থ্যাংক ইউ। আচ্ছা, কোমল, আর ইউ দেয়ার নাও? মেবি কোমল। শামস ভাই মনে হয় উনি নাই, মানে অথবা আমাদের এখানে দুজন। হ্যাঁ, আচ্ছা, আছেন কোমল? Yes. Yeah, please ask your question. Okay. Maybe the reply should be in English. Thank you for the presentation. PP was excellent. Question is कि marketing research में बहुत level of information is there. So
So how much to cite and from which source? Is there meaning? Is there any particular journal or type journal should cite and the journal should not cite? Any category of journals meet a criteria, some ranking or some extra points that would be cited? Sorry, maybe network connection is ওকে আমি প্রশ্নটা পেয়েছি শুনতে Okay. পেয়েছি যেটা হলো যে আচ্ছা, উনি আচ্ছা, বলছেন the question is in marketing research any advice on how to select articles. He is saying that there is too much info and how much to cite, which ones to cite. So actually you are supposed to cite only the articles that you are using in your research. So if you are taking information, when you cite an article, you will cite when you refer to something that is a conclusion of that article. So if you take some information or some conclusion from an article, then you cite it. Or you may cite some articles for background information. So you can say that when you are reviewing the earlier work done on the same subject, the same topic of your research, then you may say that, okay, these people have done this work and these people have done this work, and now I'm doing this part, another aspect of this work. So this is how you should cite. Even if you read a lot, you will cite only those articles that are relevant to the work that you are writing. Is that okay? Uh, 10 years before any particular timeline to keep in mind? No, you should cite if it is relevant, you can cite an article that is even 50 years old, but you should be up to date. There is no problem, there is no harm in citing old articles if they are still relevant, if the information has not been superseded, but you must be up to date. So if someone sees if you have written an article and there are no citations to articles in the last 5 years, that means your study is not up to date. So journals usually look for an article that is up to date. So if you are up to date in your study, in your review of previous literature, then you must have articles that are also written in the last 2-3 years, last few years. Of course, it is different in social sciences and in business because you seem to be from a marketing background. So if it's in business and studies and social sciences, then in sciences usually you cite articles that are more recent, and a few citations will be from older ones, classic citations. But in social sciences, sometimes it is difficult to find a similar work in the last 2-3 years or 5 years. So maybe your most recent citation could be something that is older. It could be allowed if you have looked for it and you haven't found it. But if a referee sees that you are working in an area where there is recent work, but you have not cited it, you have not looked it up, you have repeated their work, or you have done something which is then it will be negative. It will have a negative impact on the evaluation of your article. So try to look as much as possible and try to cite the most up-to-date information. Thank you, sir. আচ্ছা, সো এটা আমরা লাস্ট কোশ্চেন হিসেবে নেই। মিস নওশিন জাবিন, আপনি আছেন? নওশিন জাবিন, উনি কোশ্চেন করেছেন যে অথেন্টিসিটি অফ অথর, ধরেন যে রিভিউয়ার তার হচ্ছে কিভাবে অথেন্টিসিটি অফ অথরটাকে ডিটারমাইন করবে, এটাকে। হ্যাঁ, নওশিন জাবিন বলেন। হ্যাঁ, আছি। তো এটা হচ্ছে আমাদের ডিসকাশনে, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে বিভিন্ন ডিসকাশনে বলা হয়েছে যে যখন আমরা একটা পেপার অ্যাসেস করব বা প্রিপ্রিন্ট জার্নাল সাইটেশনের ইস্যুস গুলো যখন আসে, যে আমরা ওই অথরের
মানে অথেন্টিসিটি দেখবো যে তিনি কেমন কাজ করেছেন বা এই ব্যাপারগুলো। তো আমার প্রশ্ন হচ্ছে ঠিক কি স্পেসিফিক ক্রাইটেরিয়া গুলো দিয়ে আমরা অ্যাসেস করতে পারি যে তিনি একজন মানে অথেন্টিক অথর, মানে বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রি থেকে যখন আমরা পেপার গুলো পড়ি। তো আমি কি বুঝাতে পেরেছি কোয়েশ্চেনটা? হ্যাঁ, কাইন্ড অফ বোঝা গেছে। এটা কি আনসার দিবেন? আচ্ছা, একটা ছোট্ট করে বলা যায় যে এখন আপনি দেখবেন যে প্রত্যেকটা অথরেরই একটা গুগল স্কলার সাইটেশন আছে, একটা ইন্ডেক্স আছে, অর্কিড আইডি আছে। তো আপনি যদি অথরের রেপুটেশন অ্যানালাইজ করতে চান তাহলে তার পার্সোনাল গুগল স্কলার গিয়ে আপনি তাকে সার্চ করতে পারেন, কিংবা তার অর্কিডে গিয়ে তার করতে পারেন, তার প্রোফাইলটা চেক করতে পারেন, এবং মোটামুটি এই ফিল্ডে তার কিরকম মুনশিয়ান আছে সেটার ব্যাপারে একটা ক্রস রেফারেন্স পেতেই পারে, ছোট করে যদি ইন এ নাটশেল টু দা পয়েন্টে আপনাকে উত্তর দিতে হয়। এছাড়াও আরো কোনো পদ্ধতি আছে? বাসিত কিছু কমপ্লিমেন্ট করবেন? না, ঠিক আছে, আপনি স্যার কভার করছেন এটা। নাকিব স্যার যদি হ্যাঁ, শামস ভাই বলতে চাচ্ছেন। শামস ভাই বলেন। এখানে একটু আমি মানে সাইট করার বিষয়ে কথাটা বলেছিলেন, আমি একটু ব্রড হতে চাই। মানে প্রিপ্রিন্ট একটা সাইট আমি মানে খুব রিপিউটেড না হলে সাইট করব না অথর, এটা এই দিকে আমি যেতে চাই না। যেটা হচ্ছে প্রিপ্রিন্ট সাইট করতে গেলে আমাকে আই হ্যাভ টু ডু ইট, মানে আমাকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। একটা আর্টিকেল যখন জার্নালে পাবলিশড হয়ে গেছে তখন সেটা কেউ সার্টিফাই করেছে যে এটা একটা রিজনেবল স্ট্যান্ডার্ড রিচ করেছে। যখন প্রিপ্রিন্টে আছে তখন সেই সার্টিফিকেশনটা নাই, তখন আমাকে দায়িত্ব নিতে হবে যে এটা এই আর্টিকেলটা মানে এই কাজটা হয়েছে। আমি যদি কনভিন্সড হই তাদের আর্গুমেন্টে, তাদের কাজের তাহলে আমি বলতে পারি যে তাহলে আমি সেটা সাইট করতে পারি। এখন সেখানে আমার জাজ করার ক্ষমতা কতটুকু সেটাই, মানে শুধু রিপিউটেড হলে আমি হয়তো একটু বেশি ভরসা পাবো, সহজে ভরসা পাবো। রিপিউটেড না হলে আমাকে হয়তো আরেকটু নিজে দায়িত্ব নিয়ে দেখতে হবে, এটাই। কিন্তু মানে যেমন আমি আমাদের হাই এনার্জি ফিজিক্স কমিউনিটির কথা জানি, সেখানে আর্কাইভ থেকে সাইট করা, প্রিপ্রিন্ট থেকে সাইট করা, মানে প্রচুর সাইট করা হয় এবং এটা মানে খুবই অ্যাকসেপ্টেবল, খুবই এটা গ্রহণযোগ্য। বাট মানে যিনি সাইট করছেন তা মানে প্রত্যেকটা বিষয়ই শেষ পর্যন্ত নিজের কিছু দায়িত্ব নিতে হবে, এরকম একটা বিষয়। তো যদি আমি মানে যদি এটা পাবলিশ না হয় থাকে তাহলে আমাকে নিজে পড়ে যদি আমি মনে করি যে হ্যাঁ কাজটা যথাযথ হয়েছে তাহলে আমি সাইট করব। আপনি মনে বলছিল অথরের অথেন্টিসিটি বিষয়। হ্যাঁ, ওই তো অথরের অথেন্টিসিটির কথাই তো মানে বলছে যে ওই মানে ওই অথরেরটা আমি সাইট করব কিনা, উনি অথেন্টিক কিনা। তো উনি অথেন্টিক কিনা, আমি তো সব অথরকে চিনি না, সব অথরকে চেনার আর আমি সব অথরের রিসার্চ প্রোফাইল দেখে সাইট করব তাও না। একজন নতুন অথর হতে পারেন, তিনি একজন ফার্স্ট টাইম তিনি ভালো কাজ করেছেন, তো তার কাজটা যদি ভালো হয়ে থাকে আমি সাইট করতে পারি যদি ইফ আই এম কনভিন্সড যে এটা ভালো হয়েছে। মানে কিন্তু আমাকে তখন দায়িত্ব আমাকে নিতে হবে প্রিপ্রিন্ট থেকে সাইট। প্রফেসর নকিব কি এগ্রি করেন এই বিষয়ে? আসলে তো তুমি বলেই দিয়েছো আর কি সবকিছু। বেসিক্যালি এটা জাজমেন্ট কল, তাই না? এটা হলো জাজমেন্ট কল, এবং এই জাজমেন্ট কলে দক্ষতা তৈরি হয়, এটা সময় লাগে। এগুলো তো আসলে রাতারাতি হওয়ার ব্যাপার না, করতে করতে মানুষের স্কিল গ্রো করে। আর আমাদের প্রফেসর মনজুর উনি তো বলেইছেন যে এখন গুগল স্কলার আছে, এখন রিসার্চ গেট আছে, এখন বহু এরকম সাইট আছে যেখানে একজনের কন্ট্রিবিউশন সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। কিন্তু আলটিমেটলি সামস তুমি যেটা বলেছো, আই কমপ্লিটলি এগ্রি যে আমার নিজের তো কনভিন্স হতে হবে। একজনের রেপুটেশন খুব ভালো কিন্তু পেপারটা আমাকে যদি কনভিন্স না করে, আই শুডন্ট সাইট দ্যাট। একজনের রেপুটেশন খুব ভালো না কিন্তু পেপারটা পড়ে যদি আমার মনে হয় যে এর মধ্যে আসলে সাবস্টেন্স আছে, আই শুড সাইট দ্যাট। তার মানে কথাটা কি, কথাটা যেটা বললাম যে দিস ইজ এ জাজমেন্ট কল। আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার আন্ডারস্ট্যান্ডিং যেটাকে ভ্যালিড মনে করে, আমি যদি তার প্রতি সৎ থাকি, দেন আই উইল ওকে। আলটিমেটলি অনেস্টি এবং জাজমেন্ট কলের ব্যাপার। শামস ভাই, আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে ধরেন আমাদের মধ্যে যারা সিনিয়র রিসার্চার বা এক্সপিরিয়েন্স রিসার্চার তাদের জন্য হয়তো এটা অনেক বেশি পারফেক্ট। বাট যারা হচ্ছে একদম নতুন রিসার্চার আর কি,
তাদের জন্য মঞ্জুর স্যার যেটা বলছেন ওইটা একটা প্যারামিটার আর কি, যে আপনি মনে করেন একটা পেপারে তার একজন অথর থাকে না, একজন নতুন অথর হলে তার সাথে হয়তো আরো দুইজন পুরাতন অথর থাকবেন বা আগের অথর থাকবেন। সো তারা আসলে প্রফেশনালি কাজ করেন কিনা বা রিসার্চ ইয়ে আছেন কিনা এই ব্যাপারগুলো গুগল স্কলার বা রিসার্চ গেট বা ওই ধরনের ইয়ে থেকে একটু দেখে নিলে নতুন ইয়াং রিসার্চার যারা তারা একটা ভরসার জায়গা পাবে আর কি। তাদের তো ওই সময় ওই জাজমেন্ট, আপনার যে জাজমেন্ট বা নাকিব স্যারের যে জাজমেন্ট, একজন নতুন রিসার্চার তো ওই জাজমেন্ট বা ওই তৈরি হবে না, সময় লাগবে তৈরি হতে। সেই ক্ষেত্রে ওই ইন্ডিকেশন গুলো আর কি মঞ্জুর স্যার যেটা বলছেন ওইটা কাজে লাগতে পারে আর কি, যে তাদের কাজ গ্রুপের রিপিটেশন এগুলো আর কি সাপ্লিমেন্ট হিসাবে এগুলো তারা দেখতে পারে আর কি, ইয়াংরা নতুনরা আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা তো লাস্ট কোশ্চেন ছিল, তবে আরেকটা কোশ্চেন আসছে, আমরা কি নিব নাকি জাস্ট মঞ্জুর স্যার আপনি প্যানেল শেষ করে দিতে যাচ্ছেন? আরেকটা কোশ্চেন, একটা কোশ্চেন হলে নিয়ে নেন, একটা কোশ্চেন নিয়ে নিন। একটা কোশ্চেন আসছে মাসুমা আফরিন তানিয়া, আছে মাসুমা আফরিন তানিয়া? হ্যাঁ তানিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি আপনি বলুন, প্রশ্ন করুন। ম্যাম আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ জি শোনা যাচ্ছে। জি থ্যাংক ইউ মিস এটা অর্গানাইজ করার জন্য। তো আমার কোশ্চেনটা ছিল যে আমি লাস্ট 1 বছর ধরে একটা পার্টিকুলার ফিল্ডের উপর আমার রিসার্চের ইন্টারেস্টটা জাগে আমার কোর্স ওয়ার্কের থ্রুতে। তো ওইটার ব্যাপারে আমি অনেকই পেপার পড়তেছি, তারপর রিভিউ পেপার পড়তেছি, তো আমার নলেজটা আমি আরো আপগ্রেড করতেছি। তো আমার যে ইন্টারেস্টটা, তো আমি চিন্তা করতেছি যে আমার যে ফাইনাল ইয়ারের যে থিসিসের জন্য এই কাজটা আমি কন্ডাক্ট করব, বা এরকম একটা প্ল্যান আমি প্রপোজাল রেডি করে রাখছি। তো এখন আমি আমার এমনি একজন ফ্যাকাল্টির সাথে যে ডিসকাস করতেছিলাম যে স্যার এরকম এই কাজটা কি এভাবে করা পসিবল। তো স্যার আর কি বলতেছিল যে তোমার যে কাজটা এটা তো অনেক বড় একটা কাজ, এখানে অনেক ফান্ডিং ও দরকার, অনেক বড় কিছু ইনভলভ করে, যেটা আর কি আমি মেবি এই যে বুঝতেছি না। তো স্যার বলতেছে যে তুমি ছোট থেকে কিছু একটা স্টার্ট করো, দেন মেবি তুমি আরো আস্তে দিয়ে তারপর মেবি পিএইচডি পরে তুমি এটাকে তোমার ইমপ্লিমেন্ট করতে পারবে তোমার কাজটাকে। তো এখন আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট আমি এটা আমার ফাইনাল ইয়ার থেকেই স্টার্ট করি, যেন আমি এটা আরো যেন ডেভেলপ করতে পারি। তো আমি বুঝাতে পারতেছি না। হ্যাঁ বুঝতে পারছি, আপনার প্রশ্নটা বোঝা গেছে, ওনার কোশ্চেন বোঝা গেছে ওনার। সরাসরি আপনি কি জানতে চাচ্ছেন, আপনি কাজটা শুরু করতে চাচ্ছেন? জি আমার যে ফিল্ডের ইন্টারেস্ট সেটা নিয়ে আমার কোনো ফ্যাকাল্টি এখনো তাদের ইন্টারেস্টের সাথে তারা যে রিসার্চটা করছে তাদের ফিল্ডের রিসার্চের সাথে আমারটা ম্যাচ করতেছে না। তো এখন আমি আমার ফাইনাল ইয়ারের জন্য কোন সুপারভাইজারটাকে চুজ করবো? আমি কি ইউনিভার্সিটি বাইরের কোনো সুপারভাইজারকে চুজ করতে পারবো, নাকি এটা মানে কিভাবে এটাকে করা যেতে পারে? আচ্ছা কি প্রশ্নটা নেব? হ্যাঁ নেওয়া যায়, আমি বুঝতে পেরেছি কোশ্চেনটা। আচ্ছা মাসুমা তানিয়া, আপনাদের মতো এই ধরনের, আমি বলি একটু সংক্ষেপে আমি বলে দিই। মাসুমা তানিয়া, আপনাদের মতো এই ধরনের আইডিয়া, নভেল যে আইডিয়া গুলো, এগুলো একটা রিসোর্স বিশেষ, এগুলো একটা ব্যাংক বিশেষ, কিন্তু আনফরচুনেটলি আমরা আপনাদেরকে সেই পরিমাণ ফ্যাসিলিটেট করতে পারছি না বিধায় আপনাদের আইডিয়া গুলো পরিস্ফুটিত হতে পারে না। বাট এর মানে এই নয় যে আইডিয়া গুলোর অপমৃত্যু ঘটবে। আপনার প্রতি আমার সরাসরি থাকবে, আপনি শুরু করুন, যে ফ্যাসিলিটিস যতটুকু দিয়ে আপনাকে ইকুইপ করা হয়েছে বা আপনি সেই ফ্যাসিলিটিস পেতে পারেন আপনার ফ্যাকাল্টিদের কাছ থেকে, আপনি সেই সুবিধাগুলো নিয়ে আপনি শুরু করুন। আর পথ তো আরো পরেই আছে, বিএস আছে, এমএস আছে, পিএইচডি আছে, পোস্টডক আছে, সেখানে আপনি আপনার আইডিয়াগুলো পরবর্তীতে পরিস্ফুট হতেই পারে, কিন্তু আপনাকে তো একটা জায়গা থেকে কোথাও শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি বিশ্ববিদ্যালয়ের বাইরে চলে গেলে পরে একটু যদি বিশ্ববিদ্যালয়ের সাথে যদি তাদের সুপারভাইজারের যদি একটা জয়েন্ট কোলাবোরেশন ডেভেলপ না করা যায়, তাহলে হয়তো সেই ক্ষেত্রে আপনার কাজকে এগিয়ে নেওয়া যাবে, একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। তো ডেফিনেটলি আপনার বিশ্ববিদ্যালয়ের ভেতরে থেকেই পেশাগত আপনার সুপারভাইজারের সিলেকশনের মাধ্যমে এবং তার সাথে কোলাবোরেশন সৃষ্টি করা যায়, বাইরের কারোর সাথে যদি আপনি এই ধরনের লিঙ্ক সৃষ্টি করতে পারেন, তাহলে সেভাবে আপনি আপনার সুপারভাইজারকে কনভিন্স করতেই পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। বাসিত কিছু সাপ্লিমেন্ট করবে?
বাসিত? না স্যার, আপনি অলমোস্ট সবই বলে দিচ্ছেন আসলে, এটার মানে ক্লিয়ার আনসার একদম বলে দিচ্ছেন। জাস্ট আমি শুধু এই পার্টিকুলার মানে যদি কোশ্চেন করছে ওনার জন্য, সবার জন্য আমি একটু বলবো আর কি, যে এটা নাকিব স্যার মানে মেনশন করছে, আমি মিস করছিলাম আসলে এটা, যে এই ইন্টারেস্টে একটা কাপলিং হওয়া উচিত। যে সুপারভাইজার এত ভাস্ট ফিল্ড, ধরেন একটা হাই এনার্জি ফিজিক্স বা কন্ডেন্সমেন্টাল ফিজিক্সেও অনেক অনেক এরিয়া আছে যেটাতে একজন সুপারভাইজার বা এক্সপার্টাইজ নাও থাকতে পারে। কাজেই এটা একটা কাপলিং হওয়া উচিত একটা মানে সুপারভাইজার এবং স্টুডেন্টের ইন্টারেস্টের মধ্যে, আদারওয়াইজ কিন্তু রিসার্চ মানে কন্ডাক্ট করা ডিফিকাল্ট। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস যেগুলো, এগুলো আমাদের দেশে এখনো খুব কম। তাহলে আমি মাসুমকে যেটা বলবো যে আপনার যদি কোনো একটা আপনি নেরো জুনে চলে আসেন, তারপরে যদি দেখেন যে কিছু অংশ আপনাদের ওইখান থেকে করতে পারবেন, কিছু অংশ আরেকজনের এক্সপার্টাইজ আপনারা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আরেকজন বাইরের আরেকজনকে কো সুপারভাইজার হিসেবে আপনারা ইনভাইট করতে পারেন, যিনি ওই পার্টিকুলার ওই জায়গাটুকুতে উনি এক্সপার্টাইজ দিবেন। সো আপনি আপনার সুপারভাইজারের সাথে আলাপ করে মঞ্জুর স্যার যেটা বলছেন যে ওইটা চিন্তা করেন যে কতটুকু আপনাদের এখানে করতে পারবেন, আর বাকি একটা অংশ করার জন্য বাইরের কাকে, এটা দেশের ভিতরেও হতে পারে, দেশের বাইরের থেকেও করতে পারেন, এখন দেশের বাইরের থেকেও অনেকে করতে পারেন হেল্প। সো ওই এক্সপার্টাইজটা অন্য কেউ যদি দিতে আগ্রহী হন, তাকে আপনারা কো সুপারভাইজার হিসেবে নিতে পারেন, জয়েন্ট সুপারভিশনে আপনার কাজটা হতে পারে। হ্যাঁ, এটাই আমি বলবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু 1 মিনিট বলতে পারি, কারণ এই কথাটা আমার সাথে খুব মিলে গেছে একটু। আমার নিজের আমার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল হাই এনার্জি ফিজিক্সে কাজ করব। আমাদের ডিপার্টমেন্টে কোনো হাই এনার্জি ফিজিক্স ছিল না, কোর্সও ছিল না, সুপারভাইজারও ছিল না। আমাকে তখন আমি কিন্তু আমাকে আই হ্যাড টু টেক দ্য বেস্ট অ্যাভেলেবল অপশন ইন দ্য ডিপার্টমেন্ট। মানে আমি কিন্তু যদি ইনসিস্ট করতাম যে আমি হাই এনার্জি ফিজিক্সেই পিএইচডি করব, না মাস্টার্সের থিসিস করব, আমার লস হতো, আমি পারতাম না। এবং এটা কিন্তু যে শুধু আমাদের দেশের বা আমাদের এতে ছোট বোধ করার কিছু নাই। বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়ের লিমিটেশন থাকবেই, কারণ তার সুপারভাইজ যে যারা সেখানকার সায়েন্টিস্ট, তারা নিজেরা যে ফিল্ডে কাজ করে সেই ফিল্ডের বাইরে তারা হয়তো কাজ করাতে পারবেন না, করাবেন না। সুতরাং মানে বিশ্বের যে কোনো জায়গায় এই লিমিটেশন ফেস করতে হতে পারে, তবে সেটা তাদের স্পেকট্রামটা অনেক বড় হবে। তো আমি জাস্ট এটুকু যে আমি অ্যাডভাইস করব বেস্ট পসিবল অপশনটা নেওয়ার পরে আমি যেমন নিউক্লিয়ার ফিজিক্সে কাজ করেছি এখানে, পরে পিএইচডি করার সময় আমি হাই এনার্জি ফিজিক্সে সুইচ করতে পেরেছি। ওইটাই আসলে অনেক ক্ষেত্রে হয়তো অপশন। আর যদি কোনো সুপারভাইজার রাজি হন যে আপনার কারোর সাথে কোলাবোরেশনে হোক বা ইন্ডিপেন্ডেন্টলি হোক এটা করাবেন, তাহলে করতে পারেন এখানে। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আমরা মানে শেষ পর্যায়ে চলে আসছি। তো মঞ্জুর স্যার, আপনি যদি মানে একটা কোশ্চেন আসছে আসলে ইমপ্যাক্ট ফ্যাক্টর আর ইন্ডেক্সিং নিয়ে, তো এটা নিয়ে যদি আপনি একটু ব্রিফ করে জাস্ট প্যানেল ডিসকাশনটা ক্লোজ করে দেন। এটা আমি উত্তর দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আচ্ছা, মানে ইন্ডেক্সিংটা নিয়ে যদি ইন্ডেক্সিং সম্পর্কে আব্দুল্লাহ শামস কিছু কমপ্লিমেন্ট করবে। ইন্ডেক্সিং হলো যে আমাদের বিভিন্ন জার্নাল এর অ্যাবস্ট্রাক্ট, এটা আসলে আগে বেশি ইম্পর্টেন্ট ছিল। আগে তো জার্নালগুলো প্রিন্ট ছিল, শুধু অনলাইন পাওয়া যেত না, এভাবে সার্চ করে পাওয়া যেত না। তখন কিছু ইন্ডেক্সিং সার্ভিস ছিল, সেগুলো করতো কি সারা পৃথিবীর যত ভালো জার্নাল সেগুলোতে প্রকাশ আর্টিকেলের টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট কালেক্ট করে এক জায়গায় রাখতো। যেমন ফিজিক্স অ্যাবস্ট্রাক্টস বলে একটা বড় ইন্ডেক্স ছিল, যেখানে যেটা আমি নিজেও এক সময় 1 সপ্তাহ ধরে আমি লাইব্রেরিতে গিয়ে শুধু ফিজিক্স অ্যাবস্ট্রাক্টস ঘেটেছি 10, 15, 20 বছরের। এখন আমরা যেটা গুগল সার্চে পেয়ে যাই সেটা তো এই জাতীয় যে সার্ভিসগুলো, এগুলোকে বলা হয় ইন্ডেক্সিং। যেখানে তো এখনকার দিনে যেমন ওয়েব অফ নলেজ আছে, বা যেটা সায়েন্স সাইটেশন ইন্ডেক্স। তো এখানে এই ইন্ডেক্সিং সার্ভিসগুলো হলো তারা কিছু একটা কোয়ালিটি ক্রাইটেরিয়া মেনটেন করে তারা বিভিন্ন জার্নালে প্রকাশিত সমস্ত আর্টিকেলকে তাদের তাদের ডেটাবেজের মধ্যে ইনক্লুড করে। তো ফলে যেটা ইন্ডেক্স জার্নাল বলতে, যে মানে ইন্ডেক্স জার্নাল মানে এই জার্নালটা অমুক ইন্ডেক্সিং সার্ভিসে এটা ইনক্লুডেড আছে। তো ইন্ডেক্সিং সার্ভিস যেমন বৈধ ইন্ডেক্সিং সার্ভিস আছে, আবার খুব একটা রিলায়েবল না এরকম আছে। যেমন আমাদের বড় দুটো, এমন সায়েন্সের ক্ষেত্রে আমাদের ওয়েব অফ নলেজ আছে, মানে সায়েন্স সাইটেশন ইন্ডেক্স, আর আছে যেটা আমাদের আরেকটা যেটা আছে স্কোপাস। এই দুটোর নাম আমরা বেশি শুনে থাকি। তো এখানে এগুলোতে ইন্ডেক্সড হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া, কিছু শর্ত আছে।
যার ফলে ওইখানে যেগুলো ইন্ডেক্স সেই জার্নালগুলোকে আমরা মোটামুটি রিলাই করতে পারি, মানে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফুলফিল করেছে। তবে এটাও ঠিক যে আমাদের বাংলাদেশের জার্নালগুলো অনেক সময় ইন্ডেক্সিং করার চেষ্টা করেও কিছু কিছু বিষয়ের কারণে মানে ইন্ডেক্স হতে পারে না ওখানে। তারপরও তারা সব ইন্ডেক্স না হলে যে সব প্রতিটা জার্নালই খারাপ তা না হতে পারে, তবে ইন্ডেক্স হলে সেটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফিল করে, কমপ্লিট পূরণ করে। ঠিক আছে মঞ্জুর স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের কনক্লুশনে চলে আসতে পারি। আচ্ছা, আজকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য পার্টিসিপেন্টস। আমাকে শোনা যাচ্ছে তো না? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, অল দ্য পার্টিসিপেন্টস, মোর দ্যান 100 পার্টিসিপেন্টস। আজকে আমরা আমাদের NYAB আয়োজিত প্রথম ওয়েবিনার সিরিজের অত্যন্ত চমৎকার একটি টপিক, পাবলিশিং ইন পিয়ার রিভিউ জার্নালস, প্রসিডিউর এন্ড এথিক্স, এই শিরোনামে আমরা অ্যাটেন্ড করলাম। এখানে অনেক ধরনের আইডিয়াস সঞ্চারিত হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে, আমরা অনেক মূল্যবান কিছু কথা শুনেছি, আমাদের করণীয় গুলো জানতে পেরেছি, এবং এই বিষয়গুলো যে আসলেই একটি স্টোরেবল একটা অ্যাডভাইস হতে পারে আমাদের 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 ইয়াং জেনারেশনের জন্য, আর্লি ক্যারিয়ার সায়েন্টিস্টের জন্য থেকে শুরু করে পলিসি মেকিং পর্যন্ত, এই আইডিয়াগুলো যে একটা চমৎকার একটা ফিডব্যাক রিসোর্স হিসেবে কাজ করতে পারে। আমার মনে হয় আজকের এই ওয়েবিনারের মাধ্যমে এই এভিনিউটা ওপেন হলো। খুব ভালো হতো যদি এই আইডিয়াগুলোকে একসঙ্গে করে পাইল আপ করে যদি কোনো একটা প্রকাশনার মাধ্যমে যাওয়া যেতে পারতো, যেটা হয়তো NYAB-র একটি সিগনেচার অ্যাকমপ্লিশমেন্ট হিসেবে দেওয়া হতেই পারে। এবং এই ধরনের টপিকগুলো নিয়ে আরো বেশি আলোচনা করার অবকাশ রয়েই যায়, আরো বেশি এক্সচেঞ্জ করার প্রয়োজনীয়তা থেকেই যাচ্ছে। এই কথাটা ঠিক, NYAB-র যে গোল সেখানে যেখানে আমরা আর্লি ক্যারিয়ার সায়েন্টিস্টদেরকে যাদেরকে আমরা টার্গেট করছি, যাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য, সেখানে এই পাবলিকেশন বলা হয় রিসার্চারদের একটা কারেন্সি। হ্যাঁ, সো এখানে তাদেরকে সতর্কতা, তাদের সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমি মনে হয় একটু একটা ছোট্ট একটা বিষয়, প্রিডেটরি জার্নাল গুলো নিয়ে কি কথা হয়েছে বা হলেও কতটুকু হয়েছে সেটার ব্যাপারে আমাদের সচেতনতা খুব বেশি জরুরি। এটা ঠিক একটা চমৎকার একটা ডেফিনিশন অলরেডি গ্লোবাল মার্কেটে আছে প্রিডেটরি জার্নাল। আমি একটু লোভ সংবরণ করতে পারছি না, যদি এটা অ্যালাউ করেন। Predatory journals and publishers are entities that prioritize self-interest at the expense of a scholarship and are characterized by false or misleading information, deviation from best editorial and publication practices, a lack of transparency, and by all, the use of aggressive and indiscriminate solicitation practices. আমাদের আর্লি ক্যারিয়ার সায়েন্টিস্টদের এই ধরনের প্রিডেটরি জার্নাল বা প্রিডেটরি কনফারেন্স এখান থেকে সচেতন হয়ে নিজেদেরকে রক্ষা করতে হবে, কারণ আলটিমেটলি এখান থেকে কোনো ক্রেডেনশিয়াল তার ক্যারিয়ারে যুক্ত হতে পারবে না, বা যুক্ত নয়, যে এটা যুক্ত হবে না আলটিমেটলি। তো এইসব ব্যাপারে NIH একটি লিস্ট করেছেন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আমি যতদূর জানি ইন্ডিয়াতে এগুলো নিয়ে কাজ করেছেন, এবং তারা একটি লিস্ট অফ প্রিডেটরি জার্নালস যেমন করেছেন, ঠিক তেমনি লিস্ট অফ রেসপেক্টেবল জার্নালস এর লিস্টও আছে। তো আমার আর্লি ক্যারিয়ার সায়েন্টিস্টদের উচিত এই ধরনের বিষয়গুলোকে শুরু থেকেই ওয়াকিবল থেকে নিজেদের ক্যারিয়ারকে গুছিয়ে নেওয়া। So with this little conclusion, I would like to end this very brainstormed sessions. As a chair, I thank the NYAB, its executive committee, to kindly allow me to preside this session. I thank all the participants. I thank our respectable panel speakers, Dr. Saleh Nakib, Professor Zeba Siraj, এবং আপনাদের সকলের সম্মিলনে এই আয়োজনটি আমি মনে করি যথেষ্ট অর্থবহ এবং সফল হয়েছে। এই ধরনের আয়োজনের প্রতীক্ষায় থেকে আমি প্রফেসর ডক্টর মনজুরুল করিম বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ওভার টু সাবরিনা ইলিয়াস। থ্যাংক ইউ স্যার। স্যার বাসিত স্যার, আপনার কাছে আপনাদের পারমিশন পাই আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম মডারেটরের অনুমতি নিয়ে, যদি সম্ভব হয় আর কি, জাস্ট 30 সেকেন্ড বা 10 সেকেন্ড। আমার মনে হয় আমরা ক্লোজ করে দিচ্ছি। খালিদ, আপনার যদি কোনো থাকে কাইন্ডলি আমাদের চ্যাট বক্সে এটাকে আমরা পেতে পারি, হয়তো রেকর্ডিং হচ্ছে বা প্রেজেন্টেশন ফাইলটা, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে।
That's a good question. Professor Basit, will you share your presentation? কোনো সমস্যা নেই। এটা আমরা নলেজ সবসময় ডিসমিনেট করতে চাই, আমাদের এনআইবির এটাই আমাদের একটা পারপাস। আমরা অবশ্যই এটা শেয়ার করে দিব আপনাদেরকে কোনো একটা ফর্মে। আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের এনআইবির ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে এটা পিডিএফ হিসেবে রাখবো এবং আপনাদেরকে আমরা লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা স্যার ভিডিওটা পাবো স্যার, ভিডিওটা যেহেতু স্যার ডিসকাশন ভিডিওটা আমরা একটু কোয়ালিটি দেখবো কিরকম কোয়ালিটি ভিডিও হয়েছে, হয় যদি এটা যদি মানে পাবলিশেবল হয় তাহলে আমরা অবশ্যই ভিডিও পাবলিশ করে দিব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। সাবরিনা, তোমার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসলে আমার কাছে মনে হয় যে খুব লাইভলি একটা ডিসকাশন হয়েছে। আমাদের প্যানেলিস্ট 5 জন, ডক্টর মঞ্জু, ডক্টর শ্যাম, ডক্টর নোভা এবং আমাদের দুজন গেস্ট অ্যাডভাইজার ডক্টর জেবা সেরাজ এবং ডক্টর নাকিব, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের টাইমের জন্য। আমাদের পার্টিসিপেন্টরা, আমি এই ব্যাপারে একটা জিনিস বলতে চাই যে রেজিস্ট্রেশন ফি ছিল, কিন্তু আমাদের একটা খুব মিনিমাম রেজিস্ট্রেশন ফি ছিল এই ওয়েবিনারটার জন্য, যেটা অ্যাকচুয়ালি আমরা করোনা এফেক্টেড যারা পুয়ার পিপল যারা আছে এখানে তাদের কাছে আমরা ওটা ডোনেট করব। সো এটাও আসলে খুব মানে অভূতপূর্ব সাড়াই পাওয়া গেছে। আমি বলবো যে এখানে কয়েকদিনের মধ্যে অনেক বেশি পার্টিসিপেশন চলে আসছে, রেজিস্ট্রেশন চলে আসছিল। আমরা ভবিষ্যতে এই ওয়েবিনার সিরিজটা কন্টিনিউ করব এনআইএবির থ্রু দিয়ে এবং বিভিন্ন টপিকে, হয়তো বেশ মানে কাটিং এজ সব টপিক নিয়ে আমরা কথা বলবো, প্যানেল ডিসকাশন চালাবো। তো আপনারা এনআইএবি বা ন্যাশনাল ইয়াং একাডেমি অফ বাংলাদেশের ফেসবুক পেজে চোখ রাখবেন, ওয়েবসাইটে চোখ রাখবেন, আর আশা করি আমাদের সাথে থাকবেন। ততক্ষণের জন্য আজকে আমরা এখানেই শেষ করি। সবাইকে খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।